যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো যে আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, সবকিছু ক্লিয়ার আছে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়ের সাইকেল 6 এ প্রথম ক্লাস। তো তোমাদের এর আগে আমরা সদ্য যে চ্যাপ্টারটা শেষ করছি সেটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স অর্থাৎ ভৌত আলোকবিদ্যা। তো এখন তোমাদের সেকেন্ড পার্টে অধ্যায় বাকি আছে দুইটা, একটা নিউক্লিয়ার ফিজিক্স আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আমি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাটা পড়াবো, আর তোমাদের অপার ভাই হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স এই চ্যাপ্টারটা পড়াবে। তো আমি টানা ক্লাস নিয়ে, সপ্তাহে 4 দিন করে ক্লাস নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার পরে দেন তোমাদের অপার ভাই বাকি যে চ্যাপ্টারটা থাকলো সেটা তোমাদের পড়ায় তোমাদের সিলেবাসটা শেষ করে দিবে। তো মোটামুটি আমাদের এফআরবি ক্লাস শুরু হবে হয়তো জানুয়ারিতে। আমাদের মোটামুটি তার আগে, বেশ ভালোই আগে আমাদের কিন্তু কোর্স শেষ হয়ে যাবে। তো দেখো আমরা এক এক করে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে করতে একেবারে লাস্টের দিকে এসে হাজির হয়েছি। তো এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা বোঝাটা একটু কষ্ট, ফিল করাটা একটু কষ্ট, বাট এই চ্যাপ্টার থেকে প্রশ্নের অ্যান্সার করা, সৃজনশীল প্রশ্ন হোক বা অ্যাডমিশনের কোশ্চেন হোক, এগুলো অ্যান্সার করা খুব সহজ। কিন্তু এই চ্যাপ্টারটা ফিল করতে পারা একটু কঠিন আছে। এবং এই চ্যাপ্টারে মোটামুটি বেশ অনেক টপিকে আছে, বাট সব টপিক আমাদের ওইভাবে মনে করো ডেরিভেশন বা অত ডিটেলস পড়ার দরকার নেই। যেমন কিছু এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপার আছে এই অধ্যায়ে, কিছু প্রমাণ এক্সপেরিমেন্টাল ডেরিভেশন আছে। তো ওইগুলো আমাদের করার দরকার নাই, ওইগুলো আমাদের না পড়লেও চলবে। তো তারপরেও এই অধ্যায় থেকে যে টপিকগুলো দরকার, না জানলে একেবারে তুমি ফিল করতে পারবা না বা ম্যাথ প্রবলেম সলভ করতে সমস্যা হবে। তো চেষ্টা করব সেই জিনিসগুলা যতটা সুন্দর করে, যতটা সহজ করে তোমাদের বোঝানো যায়। বাট কিছু কিছু চ্যাপ্টারের, মনে করো যে কিছু কিছু চ্যাপ্টারের নাম বললে কিছু কিছু ভাইয়ের নাম উঠে আসে। তো বিশেষ করে এই চ্যাপ্টারটার নাম বললে অপারের নামটা উঠে আসে, কারণ অপার এই চ্যাপ্টারটা বেশ অনেক সুন্দর করে অ্যানিমেশন দিয়ে তোমাদের মনে করো যে পড়াই। এবং আমি যতদিন ধরে এসিএস এ যুক্ত হয়েছি মোটামুটি এই চ্যাপ্টারটা অপারই বেশিরভাগ সময় পড়াইছে। তো আমি সাইকেলে, একাডেমিক সাইকেলে এই চ্যাপ্টারটা কখনো পড়াইনি, এটাই কিন্তু আমার এই চ্যাপ্টারটা প্রথম আমি পড়াচ্ছি। ঠিক আছে, আর এই চ্যাপ্টারটা অনলাইনে পড়াইছিলাম সেই করোনার যে ব্যাচটা ছিল, ওদের তো সব ক্লাসগুলাই অনলাইনে নেওয়া লাগছিল। তো সেই সময়টাতে পড়াইছিলাম। তো যেটা বলতেছিলাম যে কিছু চ্যাপ্টারের নাম বললে যেমন কিছু ভাইয়ের ছবি চোখের সামনে ভেসে ওঠে, তো এই চ্যাপ্টারের নাম বললে কিন্তু অপরের ছবিটা চোখের সামনে ভেসে ওঠে। কারণ আমি অপরের ক্লাসগুলো দেখছি খুবই সুন্দরভাবে স্লাইড দিয়ে, অ্যানিমেশন দিয়ে ওই জিনিসটা বুঝায়। এই যে এই চ্যাপ্টারের যে থিওরি অফ রিলেটিভিটির যে পার্টটা, এই পার্টটা ফিল করায়। তো তোমরা যদি কেউ, যেহেতু আমি অ্যানিমেশনে পড়াই না, আমি চিত্র এঁকে এঁকে মোটামুটি বুঝাই আর কি। তো কারো যদি একটু অ্যানিমেশনে বুঝতে ইচ্ছা হয়, তো দেখবা অপারের ক্লাস আছে, আমি সাজেস্ট করব যে একটু অপারের ক্লাসটা, মানে যদি অ্যানিমেশন দেখার ইচ্ছা হয় বা অ্যানিমেশন দেখে একটু ফিল করার ইচ্ছা হয়, তো অপারের ক্লাসগুলো আর্কাইভ থেকে একটু তোমরা দেখতে পারো। তো ঠিক আছে, তো আমরা এই অধ্যায়ে প্রমাণ করবো ই ইকুয়াল টু এমসি স্কয়ার, ই ইকুয়াল টু এমসি স্কয়ার এই অধ্যায়ে আছে, এই অধ্যায়ের সূত্র আছে। তো আমরা সেটা প্রমাণ করব। তারপরে আইনস্টাইনের আপেক্ষিকতার যে, দেখো এই চ্যাপ্টারের যে ইন্ট্রো পেজ যেটা আছে সেখানে বিখ্যাত আইনস্টাইনের ছবিটাও আছে। তো বুঝতেই পারতেছো যে এই চ্যাপ্টারে আসলে আমরা কি কি জিনিস পড়তে যাচ্ছি। ক্লাসিক্যাল ফিজিক্স আর মডার্ন ফিজিক্স, ফিজিক্সকে টোটাল দুইটা ভাগে ভাগ করতে পারি। আমরা ফিজিক্সকে, আচ্ছা একজন বলছে আপনার স্লাইডে ভুল আছে। কি কি ভুল আছে? কি ভুল আছে ভাইয়া? স্লাইডে তো কিছুই নাই, স্লাইডে তো খালি এম স্কয়ার সি। আচ্ছা, সরি সরি। আচ্ছা, যে এডিট করছে তো আকাম করে দিছে ইকুয়াল টু এমসি স্কয়ার। না, আমরা ঠিক করে দিচ্ছি এমসি স্কয়ার। ওকে, ভুল এডিট করছে। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম যে এই অধ্যায়ে আমরা বেশ ভালো ভালো টপিকই পড়বো। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি পড়বো। তো দেখো আমি একটু বলি, আমরা ফিজিক্সকে মোটামুটি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স বা সনাতনী পদার্থবিদ্যা, আর একটা হচ্ছে মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিদ্যা।
আমরা মোটামুটি এ যাবৎকাল যা কিছু পড়ে আসছি, বিশেষ করে বলতে পারো জিওমেট্রিক্যাল ফিজিক্স পর্যন্ত, জিওমেট্রিক্যাল অপটিক্স পর্যন্ত, মানে সেকেন্ড পার্টের 6 অধ্যায়, ফার্স্ট পার্টের অধ্যায়গুলো তো আছেই, এবং সেকেন্ড পার্টের 6 অধ্যায় পর্যন্ত আমরা যা কিছু পড়ে আসছি এগুলো সব ক্লাসিক্যাল ফিজিক্স বা নিউটনীয় পদার্থবিদ্যার অন্তর্ভুক্ত। মোটামুটি আমরা ওই যে 7 নম্বর চ্যাপ্টারটা, অর্থাৎ ফিজিক্যাল অপটিক্স, ভৌত আলোক বিজ্ঞান, এই চ্যাপ্টার থেকে আমরা মডার্ন ফিজিক্সের একটু হালকা টাচ পাই। আমি তোমাদের এই যে ভৌত আলোক বিজ্ঞানের যে লাস্ট ক্লাস, সেই লাস্ট ক্লাসে আমি তোমাকে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ হিসাব করার সময় দেখাইছিলাম যে শূন্য মাধ্যমে আলোর বেগ এটা আসলে কোন পর্যবেক্ষক কোন কাঠামো থেকে হিসাব করতেছে এর উপর আসলে নির্ভর করে না। শূন্য মাধ্যমে আলোর বেগ কনস্ট্যান্ট, এবং এই শূন্য মাধ্যমে আলোর বেগ যে পর্যবেক্ষকই যে কাঠামো থেকে হিসাব করুক না কেন সব সময় কিন্তু একই হিসাব করবে। এবং সেই শূন্য মাধ্যমে আলোর বেগের সূত্রটা ছিল c=1/√এপসাইলন এবং মিউ। তো এপসাইলন হচ্ছে ভেদনযোগ্যতা, মিউ ছিল হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। তো এই দুইটা হচ্ছে একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য ধ্রুবক মান। আমি যদি এই ধ্রুবক দুইটার মান আমি বসাই এই সমীকরণে, তাহলে আমি ওই মাধ্যমে, শূন্য মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে, আমি কিন্তু আলোর বেগ পেয়ে যাব। ওকে, তাহলে আলোর বেগটা এটা কোন পর্যবেক্ষক কোন কাঠামো থেকে হিসাব করতেছে এর উপর নির্ভর করে না, অর্থাৎ আলোর বেগের ক্ষেত্রে আপেক্ষিকতা হয় না। তো থিওরি অফ রিলেটিভিটি বা আইনস্টাইনের এই আপেক্ষিকতার ব্যাপারটাই হচ্ছে এটা, যে তুমি এখানে সনাতনী পদার্থবিদ্যার সূত্রগুলো এখানে তুমি খাটাইতে পারবা না। সনাতনী পদার্থবিদ্যার যে ব্যাপারগুলা সেইগুলো দেখবে এখানে প্রযোজ্য হবে না। সনাতনী পদার্থবিদ্যায় বলা হয় দৈর্ঘ্য ভর সময়, দৈর্ঘ্য ভর সময় এগুলা কনস্ট্যান্ট, এগুলা ধ্রুবক। ধরো এই যে কলমটা, এই কলমের দৈর্ঘ্যটা আমি যা পরিমাপ করব, তুমি যা পরিমাপ করবা সেম। আমি যতক্ষণ ধরে পরিমাপ করব, আমি এখানে যতক্ষণ পড়াবো, তুমি তোমার বাসায় বসে পড়তেছো না, তো তুমি কিন্তু ততক্ষণই পড়বা। আমি 1 ঘন্টা ক্লাস নিলে তোমার ঘড়িতেও কিন্তু 1 ঘন্টা হবে। আমি 10টার সময় ক্লাস শেষ করছি, 11টায় ক্লাস, মানে 10টার সময় ক্লাস শুরু করছি, 11টায় ক্লাস শেষ করব 1 ঘন্টা, তাহলে তুমিও দেখবা তোমার ঘড়িতেও 10টার সময় ক্লাসটা শুরু হয়েছে, 11টার সময় শেষ হচ্ছে, অর্থাৎ তোমার ঘড়িতেও কিন্তু 1 ঘন্টাই হবে। তাহলে আমার কাঠামোতে পরিমাপ করার সময় এবং তোমার কাঠামোতে পরিমাপ করার সময় এটা কিন্তু ধ্রুবক হচ্ছে, একই হচ্ছে। আমি কোন একটা বস্তুর ভর, আমি এই কলমটার ভর আমি যা পরিমাপ করব, আমি আমার ভর যা পরিমাপ করব, এই কলমটা আমি যদি তোমাকে দিয়ে বলি তুমি ভর পরিমাপ করো, তুমিও কিন্তু কলমটার ভর একই পরিমাপ করবা। তাহলে দৈর্ঘ্য ভর এবং সময় এটা যে পর্যবেক্ষক যে কাঠামো থেকে হিসাব করুক একই তো পরিমাপ করে, অর্থাৎ ধ্রুব হয়। আমরা সনাতনী পদার্থবিদ্যা এইটাই জানি, এবং সনাতনী পদার্থবিদ্যার মূল কথাই কিন্তু এটা। কিন্তু মডার্ন ফিজিক্স অর্থাৎ আধুনিক পদার্থবিদ্যায় ব্যাপারটা কিন্তু এরকম না। আধুনিক পদার্থবিদ্যায় এই পরম ধ্রুব সময় বা দৈর্ঘ্য বা ভর হতে পারে না। আধুনিক পদার্থবিজ্ঞানে একমাত্র ধ্রুবক হচ্ছে আলোর বেগ। যে কাঠামো থেকে যে পর্যবেক্ষক হিসাব করুক, আলোর বেগকে সবাই আলোর বেগ সি হিসাব করবে, এর কোনো আপেক্ষিকতা হবে না। বাট সময় আমি আমার কাঠামোতে যা পরিমাপ করব, তোমার কাঠামোতে সেটা নাও হইতে পারে। ধরো তুমি পৃথিবীতে স্থির আছো, আমি মনে করো একটা রকেটে করে, সেই রকেটের বেগ আবার যেমন তেমন বেগ হলে চলবে না, আলোর বেগের কাছাকাছি বেগ হইতে হবে। আলোর বেগে কখনো কোনো বস্তু চলতে পারবে না, ঠিক আছে? আমরা ম্যাথমেটিক্যালি এই অধ্যায়ে দেখাবো জিনিসটা, যে কোনো বস্তু কেন আলোর বেগে চলতে পারে না। তাহলে আলোর বেগের কাছাকাছি বেগে যদি কোনো কাঠামো গতিশীল হয়, ধরো তুমি পৃথিবীতে আছো, আমি আলোর বেগের কাছাকাছি বেগ নিয়ে একটা রকেটে করে চলে গেলাম, তাহলে আমি সেই রকেটে থাকলে আমি রকেটের মধ্যে আমি ঘড়িতে যে সময় পরিমাপ করব, তুমি পৃথিবীর ঘড়িতে যে সময় পরিমাপ করবা, দুটার সময় একই হবে না। আমার বয়স যে হারে পরিবর্তিত হবে, যে হারে চেঞ্জ হবে, তোমার বয়স তোমার কাছে সময়টা সেরকম, তোমার কাঠামোতে সময়টা সেরকম হবে না। আমি ধরো পৃথিবীতে 10 বছর পর ফিরে আসলাম, কার হিসাবে? তোমার হিসাবে। তুমি পৃথিবীতে বসে 10টা ক্যালেন্ডার উল্টাই ফেলছো, 10টা বর্ষপঞ্জিকা উল্টাই ফেলছো, 10 বছর হয়ে গেছে, আমি পৃথিবীতে ফেরত আসলাম, আমার বয়স কিন্তু 10 বছর বাড়ে নাই। তুমি পৃথিবীতে 10 বছর তোমার বয়স বেড়ে গেছে, ধরো তোমার বয়স ছিল 20 বছর, হয়ে গেছে 30 বছর, ঠিক আছে? ধরো আমি গেছিলাম 20 বছরে, আমার কিন্তু 30 বছর হয় নাই, আমার বয়স কিন্তু কম হয়েছে। কি কথা বুঝছো? তাহলে এটাই হচ্ছে ব্যাপার, যে সময় দুই কাঠামোতে একই হবে না। আমি রকেটে বসে কোনো বস্তুর দৈর্ঘ্য যা পরিমাপ করব, তুমি পৃথিবীতে বসে যে দৈর্ঘ্য পরিমাপ করবা একই হবে না। ভর একই হবে না, দৈর্ঘ্য ভর সময় সবকিছুই হয়ে যাবে আপেক্ষিক, সবকিছুই হবে রিলেটিভ। তাহলে একমাত্র আমি এবং তুমি একমাত্র
যে জিনিসটা পরিমাপ করবো একই হবে, সেটা হচ্ছে আলোর বেগ। সেটা হচ্ছে আলোর বেগ। তো আমরা এই অধ্যায়ে এই জিনিসটাই শুরু করতে যাচ্ছি। আমি তোমাদের খুবই ছোট জিনিস থেকে আস্তে 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 মানে প্রত্যেকটা টপিকের গভীরে ঢোকানোর চেষ্টা করব। ধৈর্য নিয়ে একটু থাকবা আমার সাথে, ঠিক আছে? তো চলো শুরু করি। আমরা প্রথমে আগে একটু নিউটন স্যারকে স্মরণ করি। এই অধ্যায়ে আইনস্টাইনের কথাবার্তাই আমরা বেশি বলবো, কিন্তু তারপরও মনে করো সনাতনী পদার্থবিদ্যার ভিত্তিপ্রস্তর স্থাপন করে হচ্ছে বিজ্ঞানী নিউটন। তো তার কথা আমরা একটু বলি। আমরা একটু নিউটনের সূত্রগুলো একটু আগে একটু মেমোরাইজ করি। নিউটনের সূত্রগুলো আমরা কোথায় পড়ছি? নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে, ফার্স্ট পার্টের 4র্থ চ্যাপ্টারে পড়ছি। তো আমরা নিউটনের যে সূত্র জানি, সেই সূত্রগুলো একটু ছোট্ট করে একটু তোমাদের বলেন যে নিউটনের সূত্র। নিউটনের সূত্র, নিউটনের সূত্র হচ্ছে 3টা, এবং এটাই হচ্ছে সনাতনী পদার্থবিদ্যার সূত্র, ক্লাসিক্যাল ফিজিক্স বা সনাতনী পদার্থবিদ্যা। দেখো, নিউটনের প্রথম সূত্র যেটা, এই প্রথম সূত্রটাকে বলা হয় জড়তার সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে জড়তার সূত্র। এখান থেকে আমরা জড়তার ধারণাটা পাই। প্রথম সূত্র আমাদের বলতেছে যে কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল ক্রিয়া না করে, কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল ক্রিয়া না করে, তাহলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় বজায় রাখবে। বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখার এই যে প্রবণতা, সেটাকে বলা হয় হচ্ছে জড়তা। তাহলে বস্তু যে অবস্থায় আছে যদি স্থির অবস্থায় থাকে তাহলে সেটা স্থিতি জড়তা, আর যদি বস্তু গতিশীল অবস্থায় থাকে তাহলে সেটা গতি জড়তা। একই বেগ নিয়ে থাকবে, একই গতি জড়িত থাকবে। তো বস্তুর উপর যদি বাহ্যিক বল ক্রিয়া না করে, বাহ্যিক বল ক্রিয়া না করার দুইটা অর্থ হইতে পারে। হ্যাঁ, বাহ্যিক বল ক্রিয়া না করে, এই কথা দুটো অর্থ হইতে পারে। একটা অর্থ হচ্ছে কোনো বলই প্রযুক্ত হয়নি, কোনো বলই প্রযুক্ত হয়নি। এবং আরেকটা অর্থ হচ্ছে যে অনেকগুলো বল প্রযুক্ত হয়েছে, বল প্রযুক্ত হয়েছে কিন্তু প্রযুক্ত বলের লব্ধি শূন্য। প্রযুক্ত বলের লব্ধি শূন্য। তাহলে বাহ্যিক বল প্রযুক্ত হয়নি, দ্যাট ইজ F0। আর অনেকগুলো বল প্রযুক্ত হয়েছে, তাদের লব্ধি শূন্য, দ্যাট ইজ সামেশন অফ F, অবশ্যই ভেক্টর সাম মানে লব্ধি, সেটা হবে শূন্য। এরকম যদি হয় তাহলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এটা যদি হয় তাহলে বস্তু স্থির থাকলে স্থির, স্থির থাকলে স্থির। তো স্থির থাকলে স্থির থাকাটা, এটা হচ্ছে স্থিতি জড়তা। স্থিতি জড়তা। আরেকটা কথা হচ্ছে বস্তু গতিশীল থাকলে সমবেগে সরল রৈখিক পথে গতিশীল। বস্তু গতিশীল থাকলে সমবেগে সরল রৈখিক পথে আজীবন গতিশীল থাকবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে গতি জড়তা। গতি জড়তা। বস্তুর উপর তুমি বল প্রয়োগ করো নাই, এর উপর কোনো ধরনের বল নাই, তাহলে বস্তু স্থির থাকলে স্থির থাকবে, অর্থাৎ তার বেগ শূন্য থাকবে। আর যদি বস্তু গতিশীল থাকে, কোনো ধরনের কোনো বল প্রয়োগ করা নাই, না টান বল না ঘর্ষণ বল, কোনো ধরনের বল প্রযুক্ত হয় নাই, তাহলে বস্তু সমবেগে গতিশীল থাকলে এই সমবেগ নিয়েই চলতে থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র। প্রথম সূত্র আমাদের বলে বাহ্যিক বল প্রযুক্ত না হলে কি হয়। ওকে, দ্বিতীয় সূত্র আমাদের বলে বাহ্যিক বল প্রযুক্ত হলে কি হয়। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র আমাদের বলে বাহ্যিক বল প্রযুক্ত হলে বস্তুর ভরবেগের পরিবর্তন হয়। অনেকে বলতে পারে ত্বরণ হয়। শোনো, সবসময় ত্বরণ নাও হইতে পারে, ঠিক আছে? ভরবেগের পরিবর্তন হয়। বাহ্যিক বল যদি প্রযুক্ত হয় তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে, এবং এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনটা সেদিকে ঘটে। আমি যদি তোমাদের বলি নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা লেখো তো, ম্যাক্সিমাম লিখে দিবে F = m। F = m থেকে একটু বের হয়ে আসো। F = m তুমি মিথ্যা হয়তো বলো নাই, বাট তুমি 3টা সত্যির একটা সত্যি বলছো, বাকি 2টা সত্যি বলো নাই। যদি তোমাকে বলা হয় নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা লেখো, তোমার লেখা উচিত হচ্ছে এইটা,
যে F equal to ddt of P, F equal to ddt of P, ঠিক আছে, F equal to ddt of P। মানুষজন ফোন দেওয়ার টাইম পাবে, মেসেঞ্জারে কেন কল দিতে হবে? তাহলে F equal to ddt of P, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অনেকে ভাই সমানুপাতিক আপনি সমান চিহ্ন দিলেন কেন? ওই যে সমানুপাতিক ধ্রুবক 1 ধরি, বলের একক নিউটনের সংজ্ঞা দিতে কি আমরা সমানুপাতিক ধ্রুবক কত ধরি? 1 ধরি। তাহলে F equal to ddt of P, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনটা যেদিকে ঘটবে এই বলের পরিবর্তন মানে বলটা প্রযুক্ত হবে সেদিকে, ভেক্টর ফরম্যাটে। এইবার আসো, এটার 3টা ফরম্যাট হয়। ভরবেগ, ভরবেগ কাকে বলে? ভর আর বেগের গুণফলটাই ভরবেগ। ভরবেগ হচ্ছে P equal to mv। এবার দেখো ভরবেগের পরিবর্তন 3 ভাবে হতে পারে। বেগের পরিবর্তনে ভরবেগের পরিবর্তন, ভরের পরিবর্তনে ভরবেগের পরিবর্তন, ভর আর বেগ দুটোরই পরিবর্তনে ভরবেগের পরিবর্তন হতে পারে। তাহলে 3 ভাবে ভরবেগের পরিবর্তন হতে পারে, কথা কি বুঝছো? তাহলে এখন দেখো প্রথম ক্ষেত্র 1, ধরো তুমি বল প্রয়োগ করছো, ভরের পরিবর্তন হয় নাই, বেগের পরিবর্তন হয়েছে। ভরের পরিবর্তন হয় না, বেগের পরিবর্তন হয়েছে, মানে ত্বরণ হয়েছে আর কি, ত্বরণ বা মন্দন হয়েছে। তাহলে ভর m কনস্ট্যান্ট আছে, m কনস্ট্যান্ট আছে, v পরিবর্তন হয়েছে, v পরিবর্তন, তাহলেই একমাত্র F equal to m, F equal to ddt of P। তো ddt of P, P মানে mv, যেহেতু mটা কনস্ট্যান্ট, vটা পরিবর্তন, m যাবে বাইরে, dvdt, এই যে dvdt, dvdt বেগের পরিবর্তনের হার, ত্বরণ। তাহলে অতএব দেখো এই যে F equal to m, বুঝতে পারছো যে F equal to m dvdt বা F equal to m, এখান থেকে এটা আসে। এইবার আসো নিউটনের গতির দ্বিতীয় সূত্র শুধু যে একটা ফরম্যাট এমনটা না, বল প্রয়োগে বস্তুর ভরেরও পরিবর্তন হতে পারে, আর ভরের পরিবর্তনের কারণেও কিন্তু ভরবেগের পরিবর্তন হয়। যেমন রকেট, একেবারে জলজান্ত উদাহরণ, রকেট। একটা রকেট উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে, তো রকেট যতই উপরে যায় জ্বালানির পরিবর্তন হয় না, জ্বালানি ভরের পরিবর্তন হয় না, জ্বালানি কমতে থাকে। তাহলে এইখানে দেখো জ্বালানির পরিবর্তন হচ্ছে, তাহলে জ্বালানি হচ্ছে মানে ভর। একটা রকেটের মনে করো যে পার্সেন্টেজে যদি বলি 90% হচ্ছে জ্বালানি, 10% হচ্ছে ওই যে স্যাটেলাইটের মূল যে যন্ত্রাংশ সেইটা। তাহলে এবার আসো, ধরো বল প্রয়োগ হইলো, বল প্রয়োগে 2 নম্বর ভর পরিবর্তন হয়ে গেল, এম পরিবর্তন, কিন্তু ভি থাকলো কনস্ট্যান্ট, বেগ থাকলো কনস্ট্যান্ট। হতে পারে না? হ্যাঁ পারে। তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে? F equal to ddt of P। তাহলে ddt of P, P মানে mv। এবার যেহেতু ভি কনস্ট্যান্ট, ভি যাবে এবার বাইরে, এবার যাবে ভি বাইরে, থাকবে কি dmdt। দেখো রকেটের সূত্র, রকেটের সূত্র পড়ছো না? F equal to vr dm by dt, পড়ছো? এই dm by dt কি? জ্বালানি পুড়ে যাওয়ার হার, মানে ভরের পরিবর্তনের হার, তো সেটাই F equal to v dm by dt। তো যদি আমি তোমাদের জিজ্ঞেস করি নিউটনের গতির দ্বিতীয় সূত্র বলো, অনেকে F equal to m, কেন ভাই কি দোষ করলো? এ তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র, ঠিক আছে। এইবার আসো মূল যেটা আসলে যার মধ্যে সবই আছে, সেটা হচ্ছে ভর আর বেগ, ধরো দুটোই পরিবর্তন হলো। 3 নম্বর m ও v উভয়েরই পরিবর্তন, অনেকে তাহলে বলতে পারে ভাই তাহলে এমন একটা হইতে পারে না এম আর ভি উভয় কনস্ট্যান্ট? এম আর ভি যদি উভয় কনস্ট্যান্ট থাকে তো ভরবেগের পরিবর্তন হয়ই নাই, আমাদের তো ভরবেগের পরিবর্তন ঘটানো লাগবে। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান, তো ভরের পরিবর্তন হলো না, বেগের পরিবর্তন হলো না, তাহলে তো ভরবেগের পরিবর্তন হলো না। তাহলে এম আর ভি উভয়ই পরিবর্তনশীল, তো তখন কি হবে? তখন F equal to ddt of P, ddt of P, P মানে mv। তাহলে অতএব F equal to m কে রেখে dvdt আর v কে রেখে dmdt। বুঝলেন? যেহেতু দুইটাই পরিবর্তন, ইউভি মেথড, এফ কে রেখে এম কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন আর ভি কে রেখে এম কে ডিফারেন্সিয়েশন। এবার দেখো মূল সূত্র কিন্তু এটাই, নিউটনের গতির যদি বলো দ্বিতীয় সূত্রের মূলটা কি? মূল হচ্ছে এইটা আর এইটা মূল সূত্র। এবার দেখো এইটা থেকে না লাভ দিয়ে এটা এটাতে চলে আসা যাবে। যদি আমি বলি এম কনস্ট্যান্ট, তাহলে এম কনস্ট্যান্ট হলে এটা 0, তাহলে এম ডিভিডিটি মানে এ, অর্থাৎ এইটা। আর যদি বলি ভি কনস্ট্যান্ট মানে ডিভিডিটি 0, তাহলে এই পার্টটা শূন্য হয়ে গেল, তাহলে থাকলো F equal to ভি ডিএমডিটি, অর্থাৎ এটা। তাহলে এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তো আমাদের মোটামুটি প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রটা এই অধ্যায়ে কাজে লাগবে, ঠিক আছে।
আর তৃতীয় সূত্র, এটা লাগবে না, তারপর একটু ছোট্ট করে বলে রাখি, যেহেতু দুইটা সূত্র বললাম। তৃতীয় সূত্র এটা জানে না এমন কেউ নাই। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের গতির তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই এই ক্রিয়া মানে কিন্তু ক্রিয়া বল, ঠিক আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। মানে সহজ কথা, বল সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে, বিপরীত প্রতিক্রিয়া বল আছে। দ্যাট মিনস বল সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে। দেখো একটা উদাহরণ দিয়ে দেখাই। মনে করো একটা গাছ, এই একটা গাছে তুমি দড়ি বাঁধছো, দড়ি বেঁধে তুমি টানতেছো, ধরো হাত দিয়ে ধরে তুমি এভাবে টানতেছো, দড়ি বেঁধে টানতেছো। এই দড়িতে টান, বলো তো দড়িতে টান কোন দিকে কাজ করে? দড়িতে টান দুই দিকেই কাজ করতেছে। তুমি গাছটাকে টানতেছো, তাহলে তুমি টানতেছো এই দিকে, ঠিক আছে, তুমি টানতেছো কত বলে? ধরো F1 বলে। এবার তুমি যদি F1 বলে টানো, গাছটাও তোমাকে F1 বলেই টানতেছে, তাহলে গাছও কিন্তু তোমাকে টানতেছে কত বলে? ওই একই বলে। তো এটা F2, তাহলে F1 আর F2 এর মান সমান, দিক বিপরীত। এই যে F1 আর F2 ভেক্টর ফরম্যাটে যদি আমি লিখি, তাহলে এরা পরস্পরের বিপরীত। F1 এর ডিরেকশন আর F2 এর ডিরেকশন পরস্পরের বিপরীত। আর যদি মানের দিক দিয়ে বলি, তাহলে F1 আর F2 এর মান সমান, এই যে মডুলাস, মান সমান, প্রত্যেকটারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে। দেখো টান না, এই টানটা না থাকলে এই টানটা থাকবে না, এই টানটা না থাকলে এই টানটা থাকবে না। যেমন মনে করো আমার এখানে চার্জার আছে, এই দেখো, এই যে চার্জারটা দেখো, দুই হাত দিয়ে আমি টানতেছি টন টন করে, তাহলে টি সেম টি। আমি এক হাত সরাই নিব, দেখো এই দড়িতে অন্য টানা থাকবে না। এবার দেখো তো টানতেছি, বিশ্বাস করো টানতেছি, বলো বিশ্বাস করো, টানতেছি না, আর টান নাই তো, টান জোড়ায় জোড়ায় কাজ করতে হবে, এই যে জোড়ায়, ঠিক আছে। তাহলে জোড়া, এটা না থাকলে এটা থাকবে না, ঠিক আছে, একটা না থাকলে আরেকটা থাকবে না। তাহলে প্রত্যেক ক্রিয়ারই দেখো সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে আমি এই বোর্ডটাকে ঠেলতেছি, বোর্ডও কিন্তু আমাকে ঠেলতেছে, ঠিক আছে, আমি বোর্ডটাকে ঠেলতেছি, বোর্ডটাও আমাকে ঠেলতেছে। এই যে আমি এখানে দাঁড়ানো আছি, আমি এই যে তলে দাঁড়ানো আছি, তো এই তলে আমি ক্রিয়া দিচ্ছি, তল আমাকে প্রতিক্রিয়া দিচ্ছে, এই কারণে আমি আমার ওজন টের পাচ্ছি। তো প্রত্যেক ক্রিয়ারই বলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল থাকবে। ওকে, এবার নিউটনের সূত্র হইল। আমরা তো এই অধ্যায় পড়বো হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতা। তো আইনস্টাইনের আপেক্ষিকতা একবারে লাভ দিয়ে চলে যাওয়া যাবে না, ধাপে ধাপে যাইতে হবে। আমাদের এবার যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এবং তারপরে জড় ও অজড় প্রসঙ্গ কাঠামো। কোন ক্ষেত্রে নিউটনের সূত্র আমি খাটাইতে পারি, কোন ক্ষেত্রে খাটাইতে পারি না, তারপরে নিউটনের সূত্রের সীমাবদ্ধতা কি, এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। কি কথা হচ্ছে, এইগুলো আমাদের একটু জানতে হবে। তো আসো আমি তোমাকে আগে একটু প্রসঙ্গ কাঠামো বুঝাই। প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। আমি যখন কোনো কিছু পরিমাপ করব, কোনো বস্তুর অবস্থান, তার বেগ, তার গতি, যা কিছু আমি পরিমাপ করব, আমার না কারো রেসপেক্টে পরিমাপ করতে হবে, কারো না কারো সাপেক্ষে, কাউকে সাপেক্ষ ধরে হিসাব করতে হবে। মনে করো একটা গাড়ি যাচ্ছে, সাপোজ মনে করো একটা গাড়ি যাচ্ছে, ধরো একটা গাড়ি এখানে আছে, এই অবস্থানে আছে, আমি তোমাকে বললাম গাড়িটা আছে 10 কিলোমিটার দূরে, বলো তুমি কিছু বুঝলা? ওই গাড়ি তুমি খুঁজে পাবা না। আমি যদি বলি এই যে এই গাড়িটা আছে এই গাছটা থেকে, এই গাছটা থেকে এক্স অক্ষ বরাবর ধরে একটা রাস্তা আছে, এই রাস্তায় 2 কিলোমিটার দূরে, এটা আমি তোমাকে বললাম, তাহলে তুমি এই গাড়ির অবস্থানটা খুঁজে পাবা। আমি যদি এটা না বলতাম গাড়িটা 2 কিলোমিটার দূরে আছে, আরে ভাই কোত্থেকে 2 কিলোমিটার বলি নাই, তাহলে তুমি গাড়িটার যে নির্দিষ্ট অবস্থান সেটা তুমি খুঁজে পাবা না। তাহলে আমি এই গাড়িটার অবস্থান জানানোর জন্য আমি এই গাছটাকে রেফারেন্স হিসাবে ধরে নিছি। তাহলে আমার এই গাড়ির অবস্থান হিসাব করার ক্ষেত্রে এই গাছটাই হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে একটা সরল রৈখিক রাস্তা, এই রাস্তায় তুমি বাইক চালায় যাচ্ছ, ধরো, ঠিক আছে, তুমি বাইক চালায় যাচ্ছ, পিছনে মনে করো একটা কার আছে, এখানে একটা গাছ, আর ধরো গাছতলা এখানে একজন লোক দাঁড়ানো, এই গাড়িটা যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, তুমি যাচ্ছ 30 মিটার পার সেকেন্ড বেগে।
ঠিক আছে, যাচ্ছ ধরো। এখন আমি বললাম এই যে তোমার বেগ, এই মোটর বাইক আলোর বেগ, মোটরসাইকেল আরোহী বেগ 30 মিটার পার সেকেন্ড। তুমি কিছু বুঝবা না, তুমি কিন্তু পাল্টা প্রশ্ন করবা। তোমার কিন্তু উত্তর পুরোপুরি তুমি পাও নাই, এই উত্তরে তুমি সন্তুষ্ট না। গাড়ির বেগ 30 মিটার পার সেকেন্ড, কে বলছে, কে হিসাব করছে? এই এই স্থির দাঁড়ায় থাকা এই ব্যক্তি যদি গাড়ির বেগ হিসাব করে তাহলে আচ্ছা ঠিক আছে 30 মিটার পার সেকেন্ড, কার সাপেক্ষে। আবার যদি এই যে কার আরোহী, কারের যে ড্রাইভার, সে যদি এই গাড়ির বেগটা হিসাব করে তাহলে সে কিন্তু হিসাব করবে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। বুঝো, আপেক্ষিক বেগ, ভেক্টর অধ্যায়ের হিসাব নিকাশ, গতিবিদ্যা অধ্যায়ের হিসাব নিকাশ, এটা যাচ্ছে সেকেন্ডে 30 মিটার, এও আবার পিছনে আগাচ্ছে সেকেন্ডে 20 মিটার। তাহলে এর সাপেক্ষে এ, এই যে সাপেক্ষে আপেক্ষিক, ঠিক আছে, এর সাপেক্ষে এ বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই গাড়িটার বেগ 30 মিটার পার সেকেন্ড হলো, 10 মিটার পার সেকেন্ড হলো। তাহলে একবার এ হিসাব করছে আর একবার এ হিসাব করছে। যখন এ হিসাব করছে তখন এ হচ্ছে একটা রেফারেন্স ফ্রেম, এ হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো 1, ঠিক আছে, আর এ হচ্ছে প্রসঙ্গ কাঠামো 2, প্রসঙ্গ কাঠামো 2 রেফারেন্স ফ্রেম। তাহলে আমি যখন কোনো বস্তুর বেগ বা অবস্থান, ঠিক আছে, গতি, এগুলা হিসাব যখন করব তখন কারো না কারো সাপেক্ষে হিসাব করতে হবে, যার সাপেক্ষে হিসাব করবো সেই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে কোনো বস্তুর অবস্থান বা গতি, কোনো বস্তুর অবস্থান বা গতি যার সাপেক্ষে হিসাব করা হয়, যার সাপেক্ষে, রেফারেন্স ফ্রেম একটা গাছ হইতে পারে, একটা পাখি হইতে পারে, একটা ব্যক্তি হইতে পারে, সেই ব্যক্তি স্থিরও থাকতে পারে, গতিশীলও থাকতে পারে, যে কোনো কিছু প্রসঙ্গ কাঠামো হইতে পারে। যে কোনো বস্তুর অবস্থান বা গতি যার সাপেক্ষে হিসাব করা হয়, হিসাব করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে, প্রসঙ্গ কাঠামো বলে। দেখো প্রসঙ্গ কাঠামোর কেন এত গুরুত্বপূর্ণ। ধরো তুমি মহাকাশে হারাই গেছো, তুমি মহাকাশে হারাই গেছো, ধরো মহাকাশে, তো মহাকাশে হারাই গেছো, তুমি আশেপাশে কিছুই দেখতে পাচ্ছ না, যতদূর চোখ যায় ফাঁকা, কিছুই নাই। তো তুমি ওইখানে ধরো গতিশীল আছো, ধরো, ঠিক আছে, মানে তুমি গতিশীল থাকা ব্যাপারটাকে তুমি যেভাবে বোঝো আর কি, ধরো তুমি গতিশীল আছো, তুমি না, তুমি নিজের গতিটারে বুঝতে পারবা না, আশেপাশে বাতাস নাই, আশেপাশে কিছুই তুমি দেখতে পাচ্ছ না। তাহলে তুমি যে তোমার গতি হিসাব করবা, কার সাপেক্ষে হিসাব করবা? তুমি তো মনে করো যে একটা অন্ধকারের মধ্যে আছো, ঠিক আছে, অনেক সময় মনে করো যে ধরো তুমি সমুদ্রের মাঝে হারাই গেছো, ধরো একটা নৌকায় করে তোমাকে সমুদ্রের মাঝখানে রেখে দেওয়া হয়েছে, তুমি যেদিকেই তাকাচ্ছ শুধু পানি আর পানি, পানি আর পানি, তুমি কিছুই তো দেখতে পারবা না। তুমি কোন দিকে গেলে পাড়ে যাইতে পারবা, কোন দিকে গেলে লোকালয় পাবা, তুমি বুঝতে পারবা না। তাহলে দেখো রেফারেন্স ফ্রেমটা কত জরুরি। কারণ আমি কোনো কিছুর হিসাব নিকাশ করতে গেলে, আমার গতির বা আমার অবস্থানের হিসাব নিকাশ করতে গেলে কারো না কারো সাপেক্ষে আমরা হিসাব করতে চাই। মহাকাশে হারাই গেছো, ধরো কোন একটা স্টারের সাপেক্ষে তোমার অবস্থান, কোন একটা স্টারের সাপেক্ষে তুমি তোমার গতি হিসাব করো, তাহলে কিন্তু তুমি স্থির নাকি তুমি গতিশীল, কত বেগে গতিশীল, এই জিনিসগুলো তখন তুমি বুঝতে পারবা, ঠিক আছে। কিন্তু যদি রেফারেন্স ফ্রেম না থাকে তাহলে আমরা কেমন হিসাব করবো? রেফারেন্স ফ্রেমের প্রয়োজনীয়তা বুঝতে পারছি। এবার এই রেফারেন্স ফ্রেম এটা হয় দুই ধরনের, আইআরএফ আর এনআইআরএফ। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। বাংলায় যদি বলা হয় তাহলে জড় প্রসঙ্গ কাঠামো আর অজড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। তাহলে রেফারেন্স ফ্রেম আর এফ সংক্ষেপে এটা দুই ধরনের হয়, প্রসঙ্গ কাঠামো দুই ধরনের হয়। প্রসঙ্গ কাঠামো, রেফারেন্স ফ্রেম, এটা হবে দুই ধরনের, একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো এবং আরেকটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, সংক্ষেপে লেখা হয় আইআরএফ। অজড় প্রসঙ্গ কাঠামো নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, তাহলে এম আই
আর এফ সংক্ষেপে লেখা হয়। কাকে বলে? এইবার শোনো, এই কারণে আমি তোমাকে নিউটনের সূত্র শিখাইছি আগে। যে কাঠামোতে নিউটনের জড়তার সূত্রটা খাটে সেই কাঠামোটাই হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আর যে কাঠামোতে নিউটনের সূত্র খাটে না, নিউটনের জড়তার সূত্র বা নিউটনের সূত্র খাটে না, সেই কাঠামোটাই হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এটাই হচ্ছে ডেফিনেশন। আমি জানি তুমি ডেফিনেশনে কিছু বুঝতে পারবে না, ফিল করতে পারবে না, ঠিক আছে। আমরা ব্যাপারগুলো ডেফিনেশন ভেঙে ভেঙে যখন বোঝার ট্রাই করব, তখন আমরা দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারবো, যে নিউটনের সূত্র খাটলে জড় প্রসঙ্গ কাঠামো, না খাটলে অজড় প্রসঙ্গ কাঠামো, কেন, কিভাবে, সেটা আমরা আগে একটু ছোট্ট করে ডেফিনেশনটা লিখি, দেন আমরা ব্যাপারটা ভেঙে চুরে বুঝবো। যে কাঠামোতে নিউটনের সূত্র, নিউটনের গতির সূত্র আর কি, নিউটনের গতিসূত্র খাটে না, সরি খাটে বা খাটানো যায়, তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। জড় প্রসঙ্গ কাঠামো বলে। আর যে কাঠামোতে নিউটনের সূত্র খাটানো যায় না বা খাটে না, তাকে অজড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো বলে। এইবার শোনো, অজড় প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ হবে, ঠিক আছে। এই অজড় প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ থাকবে, ঠিক আছে। আর জড় প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ থাকবে না, তো ত্বরণ থাকবে না মানে ব্যাপারটা কেমন? ত্বরণ থাকবে না মানে স্থির থাকবে, পরস্পরের সাপেক্ষে স্থির থাকবে, অথবা সমবেগে গতিশীল থাকবে। পরস্পরের সাপেক্ষে স্থির থাকবে, নয়তো সমবেগে গতিশীল থাকবে, ত্বরণ হওয়া যাবে না। সমবেগে গতিশীল থাকবে, তাহলে সেইগুলা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আর যদি ত্বরণ হয়ে যায় কি বানান ভুল করছি? কোথায় বানানটাই ভাই? অজড়, NIRF, কোন বানানে ভুল করছি? প্রসঙ্গ, আরে হইল, এগুলোতে ভুল ধরে কেউ, ঠিক আছে। ওকে, তো এবার আসো আমরা ব্যাপারগুলা বুঝি, আর তারপরে এখানে যা লিখছি তা সত্যি কিনা দেখি। মনে করো এই জিনিসটা আমি লিখি নাই আগে, এই জিনিসটা আমি লিখি নাই, এখন আমি তোমার দেখাবো, উদাহরণ দেখাবো, তুমি এসে লিখবা। মনে করো সরল রৈখিক একটা রাস্তা, রাস্তার এখানে একটা গাছ আছে, এই গাছতলায় এখানে একজন লোক দাঁড়ানো, স্থির দাঁড়ানো, গাছের সাপেক্ষে সে স্থির। গাছ টাকা হয়েছে এটা বোঝানোর জন্য যে গাছের সাপেক্ষে স্থির। এবার একটা ট্রাক আছে, এখানে একটা ট্রাক আছে, এই ট্রাকটাও স্থির দাঁড়ানো, ট্রাকটাও কিন্তু স্থির দাঁড়ানো ছিল, ট্রাকটাও স্থির দাঁড়ানো। এই যে ট্রাক ড্রাইভার আছে এখানে, এই ট্রাকের উপরে এইখানে আরেকজন লোক দাঁড়ানো আছে, ট্রাকের উপরে এখানে একজন লোক দাঁড়ানো, আর এইখানে এই যে এই জায়গাতে একটা ব্লক রাখা আছে, একটা বাক্স রাখা আছে, একটা ব্লক। ট্রাকের যে তলটা, এই যে তলটা 100% মসৃণ, একটা মসৃণ তল, ওকে। তো ট্রাকটা কিভাবে আছে? ট্রাকটা স্থির ভাবে আছে, এই গাছের সাপেক্ষে লোকটা দাঁড়ানো স্থির, গাছের সাপেক্ষে ট্রাকটাও স্থির। এটা কখনকার ঘটনা? ধরো এটা তুমি, এটা ধরো তুমি, আর এটা মনে করো তোমার বন্ধু, ট্রাকের উপর এখানে দাঁড়ানো, জুতা পাই দিয়ে দাঁড়ানো, হ্যাঁ, জুতা পাই দিয়ে বেশ ট্রাক ধরে দাঁড়ানো, বা এইভাবে চিন্তা করতে পারো, ওকে আমি ট্রাকের সাথে সিট বেল্ট দিয়ে লাগাই দিছি, এই যে ট্রাকের সাথে ধরো সিট বেল্ট দিয়ে লাগানো আছে, হ্যাঁ, তার মানে ট্রাকের যা হবে ওরও তাই হবে, ট্রাকের যা হবে ওরও তাই হবে আর কি। ট্রাকের সাথে সিট বেল্ট দিয়ে লাগানো আছে। সিট বেল্ট কেন আমরা পরি বলো তো?
গাড়ি চালাচ্ছ, সিট বেল্ট কেন পড়তে হয়? কারণ মনে করো হঠাৎ করে সামনে একটা ট্রাক বা সামনে একটা কিছু এসে গেল, গাড়ি ব্রেক দেওয়া হইলো হঠাৎ করে, হার্ড ব্রেক, গতি জড়তার কারণে যদি তুমি ধরো সামনের ইসে বসে থাকো, সামনের সিটে বসে থাকো, তাহলে তুমি কিন্তু গতি জড়তার কারণে এইভাবে গিয়ে তোমার মাথা লাগবে, বাড়ি খাবে। ঠিক আছে? আমাদের একবার মনে করো যে বাড়ি যাওয়ার সময় গাড়িতে আমার আর কি ঠাকুমা, যে আর কি দাদি, তো সে ওরকম সামনের সিটে বসছে, বসার পরে গাড়ি হচ্ছে এরকম হার্ড ব্রেক দিছে আর গিয়ে এইভাবে মাথাটা লাগছে, গিয়ে নাকটা ফেটে গেছিল। ঠিক আছে? তো সেই নিয়ে তো অনেক দৌড়াদৌড়ি। তো এরকম কেন সিট বেল্ট পরতে হয়? জানো তুমি এই গতি জড়তাটাকে তুমি ওভারকাম করতে পারো, যেন গাড়ি ব্রেক দিলে তুমি যেন এরকম সামনে গিয়ে ঝুঁকে না পড়ো, তোমাকে যেন আটকায় ফেলতে পারে সিট বেল্ট। তো এরকম ও কিন্তু সিট বেল্ট দিয়ে লাগানো আর কি। ঠিক আছে? এখানে সিট বেল্ট দিয়ে লাগানো আছে ওকে। তো এইবার আসো, এটা ধরো কয়টার ঘটনা? এটা ধরো সকাল 8টার ঘটনা। কয়টা বাজে? সকাল 8টা। ঠিক আছে? সকাল 7টা বাজে, ধরো 7টা, সকাল 7টার ঘটনা, 7টা AM এর ঘটনা। এইবার কিছুক্ষণ পরে ধরো 7টা বেজে 2 মিনিট হয়েছে। তো 7টা বেজে 2 মিনিট পরও ঘটনাটা সেম, একই ঘটনা। 7টা বেজে 2 মিনিট পর, 7টা বেজে 2 মিনিট বাজে, 7:02 AM। তখনকার ঘটনা হচ্ছে এটা, তখনকার ঘটনা এটা, এই একই ঘটনা। তো গাড়ি কি চলছে? না, চলে নাই, গাড়ি স্থির। এই গাড়িটা কেমন ছিল? গাড়ি স্থির ছিল। তাহলে গাড়ি স্থির ছিল, তাহলে গাড়ির বেগ কত? গাছের সাপেক্ষে গাড়ির বেগ যদি বলি, বেগ ছিল v0। এখনো কি আছে? তাই আছে। তাহলে গাড়ি স্থির আছে, অর্থাৎ গাড়ির যে বেগ v, সেটা কত? 0। এখন আমি একে জিজ্ঞেস করলাম যে এ এই বক্সটাকে দেখতেছে, তুমিও এই বক্সটাকে দেখতেছো। ঠিক আছে? আচ্ছা সরি, তুমি তো এটা ছিলা, তুমি বক্সটাকে দেখতেছো, এও এবার বক্সটাকে দেখতেছে। কতক্ষণ? এই যে 2 মিনিট ধরে দেখছো তোমরা। তাহলে এটা 2 মিনিট আগে, এটা 2 মিনিট পরে। দেখো এখানে তোমরা এই বক্সটাকে দেখা শুরু করলা, বক্সটাকে পর্যবেক্ষণ করা শুরু করলা। কে? তুমি, তোমার বন্ধু, দুইজন পর্যবেক্ষক। ঠিক আছে? রেফারেন্স ফ্রেম 1, রেফারেন্স ফ্রেম 2, রেফারেন্স ফ্রেম 1 আর F1 এন্ড আর F2, বুঝলা? দেখা শুরু করলা। তাহলে তুমি এবার জিজ্ঞেস করো, দেখো আমি তোমাকে জিজ্ঞেস করতেছি কেমন দেখছো? তুমি বললা ভাই স্থির দেখছি। তুমি এটাকে বললা ভাই আমি স্থির দেখছি। হ্যাঁ, স্বাভাবিক। দেখো তো, তোমার সাপেক্ষে এর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তুমি কেমন দেখতেছো? এই বক্সটাকে স্থির দেখছো, ট্রাক তো থেমে আছে, তুমি বক্সটাকে স্থির দেখছো। এবার তোমাকে আমি 2 মিনিট পরে এসে আবার জিজ্ঞেস করলাম বক্সটা কেমন, বক্সটাকে কেমন দেখতেছো? তুমি বললা ভাই বক্সটা যেখানে ছিল দেখেন সেখানেই আছে। আমার সাপেক্ষে বক্সের অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। বক্সটা ভাই যেখানে ছিল সেখানে আছে, আমি আগেও যেমন দেখছিলাম এখনো সেই অবস্থায় দেখতেছি। তাহলে তুমি কেমন দেখলা? স্থির দেখলা। এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এই বক্সের উপর কেউ কি কোনো ধরনের বল দিছে? ধাক্কা বল, টান বল, কেউ কি কোনো বল প্রয়োগ করছে? তো তুমি তো বলবে না ভাই আমি বক্সের দিকে তাকাইছিলাম, একভাবে তাকাইছিলাম, এখানে কেউ আসে না, আমি কাউকে আসতে দেখি নাই, কাউকে ধাক্কা দিতেও দেখি নাই, টান দিতেও দেখি নাই, কেউ এখানে কোনো বল প্রয়োগ করে নাই। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে কেউ কোনো বল প্রয়োগ করে নাই, তাহলে এফ কত? এফ হচ্ছে 0। এবার আমি তোমাকে বললাম নিউটনের গতির প্রথম সূত্রটা বলো তো দেখি, জড়তার সূত্রটা বলো তো দেখি। ঠিক আছে? তো তুমি বললা যে ভাই জড়তার সূত্রটা হচ্ছে বাহ্যিক বল প্রযুক্ত না হলে, F0 হলে স্থির বস্তু স্থিরই আছে, স্থির বস্তু স্থিরই আছে, বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে? নো, F0। তাহলে স্থির বস্তু স্থিরই আছে। আমি বললাম এটা কার সূত্র? নিউটনের সূত্র, নিউটনের জড়তার সূত্র। আমি তোমাকে বললাম তুমি এখানে জড়তার সূত্রটা সত্যি প্রমাণ মানে সত্যি প্রমাণিত পাচ্ছ কিনা, মানে জড়তার যে সূত্রটা তুমি জানো সেটা তুমি এখানে দেখতে পাচ্ছ কিনা। তুমি বললে হ্যাঁ ভাই তাই তো দেখতে পাচ্ছি। দেখেন বাহ্যিক বল প্রযুক্ত হয়নি, স্থির বস্তু স্থিরই তো আছে। তাহলে নিউটনের গতির সূত্রটা তোমার কাছে খাটছে কিনা, তুমি খাটাইতে পারছো কিনা? ইয়েস অর নো, বলো বলো সূত্রটা খাটছে কিনা, সূত্রটা খাটাইতে পারছো কিনা? খাটাইতে পারছো, ইয়েস। তাহলে তুমি নিউটনের গতির জড়তার সূত্রটা খাটাইতে পারছো, খাটছে তোমার ক্ষেত্রে। তাহলে তুমি রেফারেন্স ফ্রেম 1, রেফারেন্স ফ্রেম 1 হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এই যে তুমি রেফারেন্স ফ্রেম 1 এ হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, জড়
প্রসঙ্গ কাঠামো। বুঝতে পারলাম? জড় প্রসঙ্গ কাঠামো। ক্লিয়ার? এইবার আসো, আমি এবার একে জিজ্ঞেস করব, জড় প্রসঙ্গ কাঠামো মানে আই আর এফ। এবার আমি একে জিজ্ঞেস করবো যে ভাই এবার তোমার পালা, তুমি বলো তো এই যে বস্তুটা, এই বস্তুটাকে তুমি কেমন দেখতেছো? তো তুমি দেখো তো, ও এখানে দাঁড়ানো, বক্সটা এখানে রাখা, ও বক্সটাকে কেমন দেখছে? যেখানে ছিল ওখানেই তো দেখতেছে, স্থিরই তো দেখতেছে। তো বলো ভাই আমি বক্সটাকে স্থির দেখছি। আমি বললাম আচ্ছা 2 মিনিট পরে আসো, এখানে আসো, বলো বক্সটা কেমন? আমি বললাম ভাই বক্সটা আগের জায়গায় আছে, আগের জায়গায় আছে, দেখেন যেখানে ছিল সেখানে আছে, আমার থেকে যত দূরত্বে ছিল তত দূরত্বে আছে। আমি বক্সটাকে গতিশীল হইতে দেখিনি, স্থির ছিল, স্থির দেখছি। আমি বললাম কেমন দেখছো? স্থির দেখছি। আমি বললাম কেউ কি কোনো বল দিছে? একে কি কেউকে ধাক্কা দিতে দেখছো, টান দিতে দেখছো? না। আমি বললাম না ভাই কেউ আসেনি, কেউ ধাক্কা দেয় না, টান দেয় না। আমি বললাম বাহ্যিক বল তাহলে কত প্রযুক্ত হয়েছে? ভাই বাহ্যিক বল তো প্রযুক্ত হয় নাই, এফ তো 0। তাহলে বাহ্যিক বল প্রযুক্ত হয় নাই, স্থির ছিল, তুমি স্থির দেখছো। বাহ, বাহ্যিক বল প্রযুক্ত হয় নাই, স্থির ছিল, তুমি স্থির দেখছো। তাহলে বাহ্যিক বল প্রযুক্ত হয় না, স্থির ছিল, স্থির আছে, বস্তু স্থিতি জড়তায় ছিল, স্থিতি জড়তায় আছে। তাহলে এই তো নিউটনের সূত্র খাটছে, জড়তার সূত্রটা খাটছে। খাটাইতে পারছো মানে এ হচ্ছে নন মানে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, অর্থাৎ জড় প্রসঙ্গ কাঠামো। এর ক্ষেত্রে নিউটনের সূত্রটা খাটছে, স্থির ছিল, স্থির দেখছে, বাহ্যিক বল প্রযুক্ত হয় না। তাহলে রেফারেন্স ফ্রেম 2 সেও কিন্তু জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো, কাঠামো। ঠিক আছে, জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে আই আর এফ। এইবার একটা জিনিস খেয়াল করো, দেখো বোর্ডে, দেখো দেখো এই যে ট্র্যাকটা, এই ট্র্যাকটা কেমন ছিল? স্থির। ট্র্যাকটা কেমন ছিল? স্থির, স্থির ছিল। তাহলে স্থির থাকলে ত্বরণ নেই। আমি যদি বলি স্থির, তাহলে ত্বরণ কত? এই যে স্থির ছিল, স্থির আছে, তাহলে ত্বরণ কত? ত্বরণ 0। ত্বরণ তো নাই, তাহলে ত্বরণ 0 বলেই, ঠিক আছে দেখো এই যে তুমি স্থির ছিলা, তুমি স্থিরই আছো। দেখো এই যে তুমি স্থির ছিলা, স্থিরই আছো। তাহলে তোমার দেখো, তুমি তোমার কিন্তু ত্বরণ হয় নাই, তোমার ত্বরণ হয় নাই, তাহলে তোমারও এই যে এরও ত্বরণ নাই। ট্রাকের কথা কেন বললাম? কারণ ট্রাক মানেই তো এই লোকটা, এই লোকটা তো ট্রাকের উপরই বসা, ট্রাকের সাথে সিট বেল্ট দিয়ে লাগাই রাখছো না, ট্রাকের সাথে ওরা সিট বেল্ট দিয়ে বেঁধে রাখছো না, তার ট্রাক মানেই তো এটা। তাহলে ট্রাক স্থির ছিল, স্থির আছে, তাহলে স্থির থাকলে ত্বরণ 0। তুমি এই যে এই দাঁড়ানো, এরও ত্বরণ 0, তাহলে ত্বরণ নাই, ত্বরণ 0, স্থির ছিল। তাহলে ত্বরণ যদি 0 হয় তাহলে কি যেন হবে? ত্বরণ যদি 0 হয় তাহলে যেন কি হবে? জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো। ক্লিয়ার? ক্লিয়ার? এইবার আসো, এইবার আসো, এই গাড়িটাকে এবার স্টার্ট দিব, স্থির ছিল, এবার আমরা স্টার্ট দিব। নেক্সট দিন, ধরো পরের দিনের ঘটনা, পরের দিনের ঘটনা। এই যে এটা হচ্ছে গাছটা, গাছের এখানে এই যে রেফারেন্স ফ্রেম 1 দাঁড়ানো, রেফারেন্স ফ্রেম 1, দিস ইজ ট্রাক, ট্রাক, ট্রাক ড্রাইভার যে স্টিয়ারিং নিয়ে বসে আছে, আর এর উপর এখানে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে, আর আরেকজন পর্যবেক্ষক সেইখানে দাঁড়ানো, সে সিট বেল্ট দিয়ে বাঁধা ট্রাকের সাথে। ঠিক আছে, এইবার আসো, এই এই হচ্ছে অবস্থা। এখন এটার কিছুক্ষণ পরে, কিছুক্ষণ পরের ঘটনা, এটা হচ্ছে সকাল 7টার ঘটনা, 7টা AM, 7:02, তখনকার ঘটনা এটা। এইবার কি হয়েছে শোনো, এবার ড্রাইভার 7টার সময় এই ঘটনা, সেই সময় গাড়িটা স্টার্ট দিছে, গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করছে। তাহলে গাড়ি আগে স্থির ছিল, স্থির ছিল, এখানে V0 ছিল। এইবার গাড়ির বেগটা বাড়তেছে, গাড়ির বেগ আছে এবং বেগটা বাড়তেছে। তাহলে গাড়ি এবার টান দিছে,
ঠিক আছে, গাড়ি এবার টান দিছে, গাড়ির এই যে বেগটা, ধরো গাড়ির বেগটা হচ্ছে ভি, এটা 0 থেকে আস্তে আস্তে বাড়তেছে, ধরো 0 থেকে বাড়তেছে, 0 থেকে বেশি, তাহলে এবার ভি এটা নট ইকুয়াল টু 0, তাহলে 0 ছিল, গাড়ির বেগ হয়েছে, তার মানে গাড়ির ত্বরণ হয়েছে, গাড়িতে কিন্তু এবার ত্বরণ হয়েছে, গাড়িতে এবার ত্বরণ হয়েছে, ত্বরণ হয়েছে, ত্বরণ হয়েছে, গাড়ির বেগটা ধরো ভি, এটা 0 থেকে বাড়তেছে, ঠিক আছে, বাড়তেছে, আস্তে আস্তে ভি এর মানটা 0 থেকে বাড়তেছে, 0 থেকে বাড়তেছে, ঠিক আছে, তাহলে ত্বরণ হয়েছে বা ত্বরণ হচ্ছে আর কি। তাহলে গাড়ির এবার ত্বরণ আছে, বেগ বৃদ্ধি হচ্ছে, স্টিয়ারিং স্টিয়ারিং ধরে বসেছিল, এক্সেলারেটর চাপ দিয়ে গাড়ি টান দিছে, ছাই করে গাড়ি টান দিছে। এবার সবাই বোর্ডে তাকাও, সবাই এবার বোর্ডে তাকাও, গাড়ি টান দিছে, তাহলে কি ঘটনা ঘটবে? এখানে তো গাড়িটা স্থির ছিল, এবার গাড়ি টান দিল, টান দিলে কি হবে জানো? এই যে তলটা ছিল 100% মসৃণ, 100%, তাহলে গাড়ি যদি ড্রাইভার টান দেয়, তাহলে এই লোকটা, এই ব্যক্তিটা আর এই বক্সটা, এই দুইটা কিন্তু পড়ে যাবে। কারণ এই যে আমরা যখন বাসে উঠি, বাস যখন ধরো বাসে দাঁড়ানো আছি, এভাবে ধরে দাঁড়ানো আছি, বাস টান দিছে, টান দিলে আমরা এইভাবে পিছনে ঝুঁকে পড়ি, কেন? আমরা আমাদের স্থিতি জড়তা বজায় রাখতে চাই, বাসটা গতি জড়তায় টান দিছে, আর আমরা আমাদের স্থিতি জড়তা বজায় রাখার জন্য আমরা পিছনের দিকে হেলে পড়ি, কি হয় না? এটা হয় না? বলো। তো এখন কথা হচ্ছে কি, যদি বাসের তলটা মসৃণ হইতো, বাসের তলটা যদি মসৃণ হইতো, ধরো তুমি একেবারে ছাদে দাঁড়ানো আছো, এরকম এই অবস্থায় দাঁড়ানো আছো, তাহলে বাস বা ট্রাক চলে গেল, তোমারে ফেলে রেখে চলে গেল, এটাই হবে। এই কারণে ওরা আমি সিট বেল্ট দিয়ে বেঁধে দিছি, যে সিট বেল্ট দিয়ে বেঁধে দিছি কেন? কারণ ওরে নিয়ে চলে যাবে, ওরে নিয়ে যাবে, ও ট্রাকেরই অংশ, ও কিন্তু ট্রাকেরই অংশ, ট্রাকের যা হবে ওরও তাই হবে। কিন্তু এই বক্সটা তো সিট বেল্ট দিয়ে বাঁধা ছিল না, বক্সটা তো জাস্ট রাখা ছিল এই ঘর্ষণহীন তলের উপর, মসৃণ তলের উপর বক্সটা জাস্ট রাখা ছিল। এইবার বক্সটার কি অবস্থা হবে? বক্সটা কি এখানে থাকবে? বক্সটা কি এখানে থাকবে বলো? গাড়িটা গাড়িটা চলে যাবে সামনে, গাড়িটা সামনে চলে যাবে, তাহলে বক্সটা কি ওখানে থাকবে? বক্সটা কি এর উপরে থাকবে? না, বক্সটা যেখানে ছিল, ধরো এখানে ছিল, এখানেই থাকবে বা নিচে পড়ে যাবে আর কি, ঠিক আছে? তাহলে বক্সটা এখানেই থাকবে, বক্সটাকে রেখে চলে যাবে, ভাবনা শূন্যে ভাসবে, ঠিক আছে, ভাবনা শূন্যে ভাসবে, নিচেই পড়বে, কিন্তু একই জায়গায় তো থাকলো আর কি, ওই স্থানেই তো থাকলো। তুমি উলম্ব গতির কথাটা বাদ দাও, উলম্ব ভাবে নিচে পড়ে গেল, ওটা বাদ দাও, তুমি এই পয়েন্টেই তো দেখতেছো, ওই স্থানেই তো দেখতেছো, তাহলে বক্সটাকে রেখে কিন্তু গাড়িতে চলে গেল। এইবার আসো, অজড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে জানো? যে কাঠামো থেকে ভূত দেখা যায়, ভূত, যে কাঠামো থেকে ভূত দেখা যায়, ভূত আছে বলে মনে হয়, ঠিক আছে, ভৌতিক ঘটনা ঘটে, সেটাই হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এখন আসো আমি তোমার বুঝাই, দেখো এটা, এই যে তোমাকে আমি জিজ্ঞেস করলাম বক্সটা কেমন, তুমি বললা ভাই বক্সটা স্থির। তোমাকে আমি জিজ্ঞেস করছি বক্সটা কেমন, তুমি বললা ভাই বক্সটা দেখেন থেমে আছে। আমার সাপেক্ষে, আমি বক্সটাকে দেখানে দেখছি, ওখানেই আছে, তাহলে আমার সাপেক্ষে বক্সটা স্থির। আমি বললাম আচ্ছা ঠিক আছে, 7টা 2 বক্সটা কেমন? 7টা 2 বক্সটা কেমন? বলো বলো বলো। বক্সটাকে যেখানে দেখছো সেখানেই কিন্তু বক্সটা আছে, এ কিন্তু বক্সটাকে ওখানেই দেখতেছে, গাড়ি চলে যাচ্ছে, গাড়ি চলে গেছে, এ গাড়িকে গতিশীল দেখছে, তাই গাড়ি চলে গেল, কিন্তু বক্সটা যেখানে ছিল সেখানেই থাকলো, তাহলে কেমন দেখলো? স্থির। এইবার এইবার দেখো, একে আমি জিজ্ঞেস করলাম ভাই বক্সের উপর কেউ কি কোনো বল দিছে? কেউ ধাক্কা বল দিছে, টান বল দিছে, কেউ এসে বক্স নিয়ে বাড়ি চলে গেছে? না, যায় নাই, কেউ কোনো বল দেয় না। দেখো এর উপরে তুমি টাচ করতে দেখছো কাউরে? কেউ ধরছে? কেউ ধরে নাই, এরে কেউ ধরে নাই, কেউ টাচ করে নাই, তাহলে এফ ইকুয়াল টু কত? 0। তাহলে এবার একে বলো যে এই ভাই তুই নিউটনের গতির প্রথম সূত্রটা বল, একে বলো নিউটনের গতির প্রথম সূত্রটা বল। ও বলতেছে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির, বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তুকে সে স্থির দেখছে, একই জায়গায় ছিল একই জায়গায় দেখছে, তাহলে এর জন্য নিউটনের গতির প্রথম সূত্র জড়তার সূত্র খাটাইতে পারছো, তাহলে ও হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এই যে আর এফ রেফারেন্স ফ্রেম 1 সে হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো।
তোমার মনে হতে পারে কি শুরু করলেন ভাই, সবই তো জড় প্রসঙ্গ কাঠামো, কই আপনার অজড় প্রসঙ্গ কাঠামো কই? এইবার আসো কাহিনী, এইবার কাহিনী দেখো। দেখো এই লোকটাকে, এই পর্যবেক্ষককে, এর নাম কি ছিল? রেফারেন্স ফ্রেম 2। এরে জিজ্ঞেস করলাম ভাই বক্সটা কোথায়? এখানে। বক্সটাকে কেমন দেখতেছো? বক্সটা যেখানে ছিল ওখানেই আছে। ঠিক আছে, এখানে বললাম 2 মিনিট ধরে বক্সের দিকে তাকায় থাকো। ও 2 মিনিট ধরে বক্সের দিকে তাকায় আছে, দেখতেছে বক্স এদিকেও আগাচ্ছে না, এদিকেও আগাচ্ছে না, এদিকেও আগাচ্ছে না, এদিকেও আগাচ্ছে না। বক্সটা যেখানে ছিল সেখানে। আমি বললাম বক্সটা কেমন? ও আমাকে উত্তর দিল ভাই বক্সটা স্থির। আমি বললাম ঠিক আছে, এইবার ওরা জিজ্ঞেস করো। এর আমি বললাম এবার 2 মিনিট পরে বক্সটাকে তুমি যেখানে দেখছিলা বক্স কি সেখানে আছে? ও কি তাই দেখবে বক্সটাকে? বলো, বক্সটা যেখানে আছে সেখানেই কি দেখবে? না, ও দেখবে ভাই বক্সটা যেখানে ছিল সেখানে নেই ভাই, বক্সটা গতিশীল, বক্সটা পিছনে দৌড় দিছে। দেখো, ও নিজের তো স্থির ভাবে, ওর সাপেক্ষে, যার সাপেক্ষে হিসাব সে কিন্তু নিজের স্থির ভাবে, তাই না? যার সাপেক্ষে হিসাব সে নিজে। ধরো তুমি ট্রাকের উপর দাঁড়ানো আছো, তুমি বক্সের দিকে তাকানো, ড্রাইভার, তুমি সিট বেল্ট দিয়ে কিন্তু ট্রাকের সাথে বাধা, ড্রাইভার ট্রাক ধরে টান দিছে, ট্রাক ব্রেক দিয়ে টান দিছে, তুমি দেখলা বক্সটা যেখানে ছিল সেখানে নাই, বক্সটা দৌড় দিয়ে ওইদিকে চলে গেল, তাই না? বক্সটা পিছনের দিকে চলে গেল। তাহলে বক্সটাকে যখন তুমি পিছনের দিকে এই দিক বরাবর যাইতে দেখলা আর কি, তো তুমি কেমন দেখলা? এবার বক্সটাকে গতিশীল দেখলা, তুমি বক্সটাকে এবার গতিশীল দেখলা। আমি তোমার জিজ্ঞেস করলাম কেউ কি বক্সের উপর বল দিছে? দেখো তো, বক্সের উপর কেউ বল দিছে? বক্সের উপর কেউ বল দেয় নাই, কেউ নাই ওখানে, কেউ টান দেয় নাই, কেউ ধাক্কা দেয় নাই, কেউ টান দেয় নাই, কেউ ধাক্কা দেয় নাই, তাহলে বল F0। এবার এরে বলো নিউটনের গতির প্রথম সূত্রটা বল, ওকে এবার বলতে বলো। তোর বলবে বাহ্যিক বল প্রযুক্ত না হলে, F0 হলে স্থির বস্তু কেমনে গতিশীল? বুঝলা? বাহ্যিক বল প্রযুক্ত না হলে কাউকে বল প্রয়োগ করতে দেখে নাই, কেউ বল প্রয়োগ করে নাই, কেউ ধাক্কা দেয় নাই, কেউ টান দেয় নাই, কেউ বল প্রয়োগ করে নাই, তারপরেও স্থির বস্তু গতিশীল হয়ে গেছে। তাহলে এটারে কে ধরছে? এটারে ভূতে ধরছে, নির্ঘাত এটারে ভূতে ধরছে। এই যে যেই জায়গায় যে ভূতে ধরবে ওইটাই হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। যখনই মনে হবে ভূত আছে, যে ওরা তো ভূতে ধরছে, ওই ভূতে ধরছে মনে হইলেই যে বলবে ভূতে ধরছে সেই হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। কি কথা বুঝছো? তাহলে একটা জিনিস খেয়াল করো, যে এর সাপেক্ষে এই যে বস্তুটা, এই বস্তুটা কিন্তু যেমন গাড়িটা ধরো এ ত্বরণে যাচ্ছে, এ ত্বরণ এদিকে যাচ্ছে, তাহলে এর সাপেক্ষে এ তো নিজের ত্বরণ শূন্য ভাববে, এ নিজের ত্বরণ শূন্য ভাববে। আমি যদি এর জিজ্ঞেস করি এই ভাই তোর ত্বরণ কত, ও বলবে ভাই আমার আবার কিসের ত্বরণ, আমি তো ট্রাকের পরে যেখানে ছিলাম সেখানেই আছি। তো আমার সাপেক্ষে আমার অবস্থানে ওর সাপেক্ষে ওর অবস্থানে কোনো পরিবর্তন আছে? নেই। তো বলবে আমার সাপেক্ষে আমার অবস্থানে কোনো পরিবর্তন নেই। তো আমি তো তখন ওকে বললাম তাহলে বলতো এই বক্সের ত্বরণ কত, ও বলবে ভাই বক্সের ত্বরণ এইদিকে দেখেন এই। ঠিক আছে, ও নিজের স্থির দাবি করলে ওর ত্বরণ এসে বক্সের ঘরে বসে যাবে বিপরীত দিকে, ভেক্টর অধ্যায়ের কথাবার্তা। তাহলে দেখো ও দেখতেছে বক্সের ত্বরণ হইলো, কেউ বল প্রয়োগ করে নাই, নিউটনের সূত্র কি, F=ma। দেখো এ যদি থাকে, এ আছে এর সাপেক্ষে, এটার এ আছে, এই বক্সটার এ আছে এর সাপেক্ষে, এ আছে, তাহলে এ থাকলে তো এফও থাকতে হবে। তো এ আছে এফ নাই, এ আছে এফ নাই, এই কেমন কথা? এ আছে আবার এফ নাই, এটা আবার কেমন কথা? এর সাপেক্ষে ত্বরণ মনে হচ্ছে, এর সাপেক্ষে ত্বরণ আছে, তো ত্বরণ আছে কেউ বল প্রয়োগ করে নাই, বল প্রয়োগ করলে না ত্বরণ হবে। তো যখনই এরকম এই যে ভৌতিক ঘটনা ঘটবে, ভৌতিক ঘটনা ঘটলেই সেটা অজড় প্রসঙ্গ কাঠামো। বুঝলা? বাহ্যিক বল প্রয়োগ করে নাই, কেউ বাহ্যিক বল প্রয়োগ করে নাই, তারপরে বস্তু স্থির থেকে গতিশীল হয়ে গেছে, এটা কেমন কথা? স্থির থেকে গতিশীল হয়ে গেল বস্তু, বাহ্যিক বল প্রয়োগ করে নাই, তো নিউটন সূত্রটা খাটলো না, খাটলো না, না খাটলে সেটা অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে আই, এটা হচ্ছে এন আই আর এফ, তাহলে আর এফ টু হবে অজড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, তাহলে এন আই আর এফ বোঝা গেল? বোঝা গেল? তাহলে এবার দেখো, এই রেফারেন্স ফ্রেম 1 হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর রেফারেন্স ফ্রেম 2 হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এবার আমি কি বলছিলাম? জড় প্রসঙ্গ কাঠামো হলে ত্বরণ থাকবে না। দেখো ত্বরণ নাই, স্থির ছিল, এই যে এই লোকটা এখানে দাঁড়ানো ছিল, ওই লোকটা দাঁড়ানোই আছে, তো ও তো স্থির ছিল, স্থিরই আছে, তাহলে ওর কোনো ত্বরণ নাই, তাহলে এর কোনো ত্বরণ নাই, ত্বরণ শূন্য। কিন্তু ট্রাকের দেখো তো, ট্রাকের যে কাঠামো, ট্রাকের উপর যে বসা, এর কিন্তু এবার ত্বরণ আছে, এই যে ত্বরণ হয়েছে, ত্বরণ আছে, ত্বরণ আছে, ত্বরণ আছে বলেই এন আই আর এফ,
আর ত্বরণ শূন্য বলে IRF। কাহিনী বোঝা গেছে? এবার আসো, মনে করো অন্য আর একদিনের ঘটনা। এটা হচ্ছে ট্রাক। ট্রাকের উপর এখানে একজন ব্যক্তি দাঁড়ানো। কিভাবে দাঁড়ানো? ওকে কিভাবে বাঁধা? সিট বেল্ট দিয়ে বাঁধা। আর এর উপর একটা বক্স রাখা আছে, এই যে বক্সটা রাখা আছে। তো এটা এটা 7টার ঘটনা, সকাল 7টার ঘটনা। এইবার আসো, এবার ট্রাকটা স্থির নাই, ট্রাকটা এবার ভি কনস্ট্যান্ট বেগে যাচ্ছে, ভি ধ্রুব বেগে যাচ্ছে, ভি ধ্রুব বেগ, বাড়ছে না কমছে না, ধ্রুব বেগে যাচ্ছে। হ্যাঁ, আর এই স্থির দাঁড়ানো ছিল, এইভাবে স্থির দাঁড়ানো ছিল। ঠিক আছে? তো এবার আসো, এটা ধ্রুব বেগ নিয়ে যাচ্ছে, ট্রাকটা ধ্রুব বেগ নিয়ে যাচ্ছে। তাহলে ট্রাক যদি ধ্রুব বেগ নিয়ে যায়, ট্রাকের উপর দাঁড়ানো এই পর্যবেক্ষক কিন্তু ধ্রুব বেগ নিয়ে যাচ্ছে। অর্থাৎ এ যখনই দেখছে তখন কিন্তু এটা স্থির ছিল না, গতিশীল ছিল। অনেকে বলতে ভাই গতিশীল আছে তাহলে তো এটা পড়ে যাওয়ার কথা না। গতিশীল আছে, এটা পড়ে যাওয়ার কথা না কেন? গতিশীল আছে তাও এটা পড়ে যাওয়ার কথা না কেন? যখনই দেখছে তখন এটা গতিশীল ছিল, অর্থাৎ এই গতি জড়তায় আছে, স্থিতি জড়তা আগে ছিল না। ট্রাকটা মনে করো আসছে, কোথাও থেকে আসছে, তুমি এই যে তাকাই আসো দেখলা রাস্তা থেকে ট্রাকটা যাচ্ছে, ওই যে যাচ্ছে, তুমি গতিশীল দেখছো। তুমি ট্রাক্টরে, এই যে তুমি ট্রাক্টরে স্থির দেখো নাই, তুমি এটারে যখনই দেখছো তখনই সে গতিশীল ছিল। কত বেগে গতিশীল? ভি বেগে গতিশীল। তাহলে 7টার সময় দেখছো ভি বেগে গতিশীল। তাহলে তুমি যদি ট্রাকটাকে গতিশীল দেখো ভি বেগে, তাহলে ড্রাইভারও ভি বেগে গতিশীল, ট্রাকের উপর বসা এই বস্তুটাও ভি বেগে গতিশীল, ট্রাকের উপর থাকা এই ব্লকটাও ভি বেগে গতিশীল। আর 7টা 2 ঘটনা হচ্ছে এটা, 7টা 2 ঘটনা হচ্ছে এটা। তখন ওই যে মানে ট্রাকটাকে তুমি ভি বেগে গতিশীল দেখতেছো। তাহলে ট্রাক ভি বেগে গতিশীল, ট্রাক ড্রাইভারও ভি বেগে গতিশীল, এই লোকটাও ভি বেগে গতিশীল, ব্লকটাও ওই একই ভি বেগ নিয়ে গতিশীল, গতি জড়তায় আছে। তাহলে এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি ব্লকটাকে কেমন দেখছো? তুমি বলবা যে ভাই আমি ব্লকটাকে, তুমি কিন্তু ব্লকটাকে গতিশীল দেখছে। কত বেগে? ভি বেগে, ভি বেগে। তাহলে বলবে যে ভি বেগে গতিশীল দেখছি। আমি বললাম 2 মিনিট পরেও কেমন দেখছো? 2 মিনিট পরেও কেমন দেখছো? ও বলবে 2 মিনিট পরে ওই ভি বেগেই গতিশীল দেখছি। ঠিক আছে, ভি বেগে গতিশীলই দেখছি। এবার আমি ওকে জিজ্ঞেস করলাম, এর উপর কি কেউ কোনো বল দিছে? ধাক্কা বল, টান বল? না। তাহলে এফ কত? এফ 0। তোকে আমি বললাম নিউটনের গতির প্রথম সূত্র পড়ো। ও তখন নিউটনের গতির প্রথম সূত্র পড়লো, বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির। ওকে আমি বললাম সামনে আগাও, নিউটনের গতির প্রথম সূত্র আরেকটু সামনে আগাও। তখন বললো বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল, সমবেগ নিয়ে গতিশীল, ভি বেগ নিয়ে গতিশীল। তো এই ব্লকটাকে ভি বেগে গতিশীল দেখছিল টি0তে বা সন্ধ্যা 7টা সকাল 7টার সময় ভি বেগ নিয়ে গতিশীল। 7টা বেজে 2 মিনিট পরে অর্থাৎ টি সময় পরে তখনও কিন্তু ভি বেগে গতিশীল দেখতেছে। তাহলে গতিশীল বস্তু গতিশীল, বাহ্যিক কোনো বল প্রয়োগ হয় নাই। তো আমি বললাম নিউটনের সূত্র খাটছে না খাটে নাই? উত্তর হচ্ছে খাটছে। তাহলে এ হচ্ছে আর F1, তাহলে রেফারেন্স ফ্রেম 1, এ হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, তাহলে হচ্ছে IRF। এবার আসো, একে জিজ্ঞেস করলাম, এ কি উত্তর দিচ্ছে শোনো। একে বললাম বল ব্লকের বেগ কত? ও বললো ভাই দেখেন আমি এখানে দাঁড়ানো, ট্রাকের উপর এই ব্লকটা এখানে আছে, দেখেন আমার সাপেক্ষে ব্লকের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, আমার সাপেক্ষে ব্লকটা যেখানে আছে ওখানেই আছে, তাহলে স্থির আছে। আমি বললাম 2 মিনিট পরে বলো, 2 মিনিট পরে মন্তব্য করো। 2 মিনিট পরে বলে ভাই যেখানে ছিল দেখেন ওখানেই আছে, তার মানে স্থির। এবার আমি ওকে জিজ্ঞেস করলাম কেউ কোনো বল দিছে? উত্তর হচ্ছে না। ভাই কেউ কোনো বল দেয় নাই, তাহলে F = 0। কেউ কোনো বল দেয় নাই, তাহলে F = 0। তাহলে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তুকে স্থির দেখছে। তাহলে RF2 এটাও জড় প্রসঙ্গ কাঠামো, তাহলে এটাও হচ্ছে IRF।
এটা হচ্ছে IRF। ঠিক আছে ভাইয়া, সব পিকচার তুলবো, পরে তুলিও, আগে দেখো ভালো করে। তাহলে বুঝতে পারছো, তাহলে দুটোই জড় প্রসঙ্গ কাঠামো। এ দেখছিল গতিশীল, গতিশীলই দেখছে। এ দেখছিল স্থির, স্থির দেখছে। এইবার আসো নেক্সট দিনের ঘটনা। এবার নেক্সট দিনের ঘটনা। ভাই খালি চিত্র আঁকাতেছেন, আঁকো, কি আর করবা, যত চিত্র আঁকবা তত ফিল করতে পারবা, তত ভালো বুঝবা। চিত্র না আঁকলেও হবে, পরে আঁকলেও হবে, আগে বুঝো ভালো করে। এই যে ট্রাকটা, ট্রাকটা ভি বেগ নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, ভি বেগ নিয়ে ট্রাকটা গতিশীল ছিল, ট্রাকটা ভি বেগ নিয়ে গতিশীল ছিল। এই যে ব্লকটা এখানে রাখা, সিট বেল্ট দিয়ে বাধা পর্যবেক্ষক। ঠিক আছে, এবার এটা কয়টার সময়ের ঘটনা? 7টার সময়ের ঘটনা, সকাল 7টা। এখান থেকে না ব্রেক দেওয়া শুরু হয়েছে। এবার এই ড্রাইভার এবার ব্রেক দিচ্ছে, ব্রেক দিচ্ছে, ব্রেক দিচ্ছে মানে কি, মন্দন, মন্দন হচ্ছে। তাহলে আস্তে আস্তে বেগ কমছে, বেগ ভি, এই ভিটা কমছে, ভি আস্তে আস্তে কমছে। আগে স্থির ছিল, স্থির ছিল, এক্সেলেটর চাপ দিয়ে বেগ বাড়াইছে। এবার গতিশীল ছিল, ব্রেক দিয়ে বেগ কমাচ্ছে, মন্দন হচ্ছে, ত্বরণ মন্দন হচ্ছে আর কি, সহজ কথা। তাহলে আসো এবার আমি জিজ্ঞেস করি একে, এটা হচ্ছে RF1, এটা আমাদের RF2। আসো জিজ্ঞেস করি একে যে ভাই বলো তো ভাই কেমন দেখছো, বলো কেমন দেখছে? ট্রাক গতিশীল ভি বেগে, লোকটা গতিশীল ভি বেগে, ড্রাইভার গতিশীল ভি বেগে, তো দেখতেছে যে ভি বেগে চলে যাচ্ছে, ভি বেগে গতিশীল। তাহলে এ যদি এই বক্সটাকে দেখে, ও দেখছে ভি বেগে গতিশীল, তাহলে গতিশীল দেখছে না, দেখছে তো। এইবার এইবার আসো, ট্রাকটাকে বেগ দিয়ে, সরি ব্রেক দিয়ে থামানো হচ্ছে, ব্রেক দিয়ে থামানো হচ্ছে। তলটা মসৃণ তল, তলটা মসৃণ তল, তলে কোনো ফ্রিকশন নাই। তাহলে এবার কি হবে বলো তো? ব্রেক দিয়ে যদি থামানো হয়, আস্তে 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 ধরো ব্রেক দিয়ে থামানো হচ্ছে, তাহলে এ কি হবে? এর কিছু হবে না, কারণ ও তো সিট বেল্ট দিয়ে বাঁধা, ট্রাকের যা হবে ওর তাই, ট্রাক থামানো মানে ওরই থামান। কিন্তু এর তো সিট বেল্ট দিয়ে বাঁধা নাই, এ তো গতি জড়তায় ছিল, এ তো ভি বেগে ছিল, এ তো আগে ভি বেগে ছিল, এই যে এখানে তো ভি বেগে ছিল, এ তো দেখছে ভি বেগে গতিশীল, এটাকে কি ভি বেগে গতিশীল দেখছে, তাহলে এখনো এটাকে ওই ভি বেগে গতিশীলই দেখবে, গতিশীলই দেখবে, এটাকে ভি বেগে চলতেই দেখবে। কি বুঝলা কিনা? একে আমি জিজ্ঞেস করলাম ভাই বল 2 মিনিট পর, 7টা বেজে 2 মিনিট, বল কি হবে? ও তখন ও গতিশীল দেখবে, ভাই যে বেগে গতিশীল ছিল ওই বেগে গতিশীল, কেউ থামাই নাই, কেউ কোনো বল টল দেয় নাই, এফ কত 0, তাহলে বাহ্যিক বল প্রযুক্ত হয় নাই, F0, গতিশীল বস্তুর সমবেগে গতিশীল আছে, এর কেউ থামাই না, ও ভি বেগ নিয়ে যাচ্ছে। আর তুই বলতে ভাই ভি বেগ নিয়ে যাবে যাবে যাবে, একটু পরে তো এর চাপা দিবে, সে এর ধাক্কা দিক, এর চাপা দিক দিক, কিন্তু ও তো গতিশীল দেখতেছে, তাহলে ভি বেগে গতিশীল ছিল, ভি বেগে গতিশীলই আছে। তাহলে রেফারেন্স ফ্রেম 1 এই হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো, বোঝা গেছে? এইবার এইবার আসো এটা জিজ্ঞেস করি, ভাই বল কেমন দেখছিস? ও বলবে ভাই দেখেন ভি বেগে যাচ্ছিলাম, ভি বেগে যাচ্ছিলাম। তাহলে ও তো ওর ভি বেগটা আর বুঝবে না, ও বলবে দেখেন ভাই বক্সটা যেখানে ছিল ওখানেই আছে, ঠিক আছে, দেখেন আমি ট্রাকের এই প্রান্তে, বক্স হচ্ছে এই প্রান্তে, বক্সটাকে তো আমি ওখানে দেখেই আসতেছি, তাহলে বক্সটা স্থিরই আছে আর কি। আমি বললাম আচ্ছা ভালো কথা। এইবার ব্রেক দিয়ে 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 থামানো হচ্ছে। এইবার এরে আমি বললাম ভাই বল এবার কেমন দেখতেছিস? ও এবার খুব আতঙ্কিত, ও এবার কিন্তু আতঙ্কিত, ঠিক আছে, বলো কেন আতঙ্কিত? ব্রেক দেওয়া হয়েছে, ব্রেক দেওয়া হয়েছে, ব্রেক দিয়ে ট্রাক থামাই দেওয়া হচ্ছে, ট্রাক থেমে যাচ্ছে, ড্রাইভার থেমে যাচ্ছে, এ সিট বেল্ট দিয়ে বাধা, এ সিট বেল্ট দিয়ে বাধা বিদায় ও কিন্তু থেমে যাচ্ছে, কিন্তু এই বক্সটা তো সিট বেল্ট দিয়ে বাধা না, বক্সটা তো ভি বেগ দিয়ে চলতে থাকবে, ভি বেগ দিয়ে ভি বেগ দিয়ে চলতে থাকবে। এ দেখবে কি কিরে, এর উপর কেউ ধাক্কা দেয় নাই, কেউ বল দেয় নাই, কেউ টান দেয় নাই, কেউ কিচ্ছু করে নাই, এটা এই আমার দিকে আসতেছে কেন, এটা এইদিকে আসতেছে কেন, এসে একটু পরে কি করবে, ওরে ধরে এরকম একটা চাপা দিবে,
কি তাই না? বলো, ও আতঙ্কিত হয়ে গেছে না যে কি ব্যাপার, আমি দেখলাম স্থির, হঠাৎ করে এটা দেখতেছি হঠাৎ করে গতিশীল হয়ে এদিকে আসতেছে, আস্তে আস্তে আগে আসতেছে, হঠাৎ করে গতিশীল হয়ে গেছে, স্থির গতিশীল হয়ে গেছে। তাই আমি বললাম গতিশীল হয়েছে তার মানে কেউ হয়তো বল টল প্রয়োগ করছে। আমি বললাম যে গতিশীল হয়েছে তার মানে কেউ হয়তো বল টল প্রয়োগ করছে। ধরো ও তোমার গল্প দিচ্ছে এসা, ওই যে অনেক সময় বন্ধুরা বন্ধুরা ভূতের গল্প দেয় না, তো এরকম মনে করো যে গল্প দিচ্ছে যে বন্ধু আমি একদিন ট্রাকের উপর দাঁড়ায়া যাইতেছি, মনে করো ঢাকা থেকে রাজশাহী যাইতেছি, আমি ট্রাকের উপর দাঁড়ানো আছি, হঠাৎ করে এই ট্রাকের একেবারে শেষ প্রান্তে ওখানে একটা বক্স রাখা ছিল, ওই বক্সটাকে কেউ ধরে নাই, কেউ টানে নাই, কেউ বল প্রয়োগ করে নাই, ওই বক্সটা আস্তে 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 আমার দিকে আসতেছে, এসে আমার একটু পরে চাপা দিবে মনে হইতেছে। তুমি এরকম গল্প দিতেছো, তাহলে এর কেউ ধরে নাই, কেউ বল প্রয়োগ করে নাই, এফ বাহ্যিক বল শূন্য। বাহ্যিক বল শূন্য হইলে স্থির তো স্থির থাকার কথা, কিন্তু স্থির গতিশীল হয়ে গেছে, এ কেমন কথা? বাহ্যিক বল প্রযুক্ত হয় না, স্থির গতিশীল হয়ে গেছে মানে ত্বরণ হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এটা আবার কেমন কথা? তার মানে কি ভৌতিক কথা? তার মানে অবশ্যই ভূতে ধরছে। এটারে কে ধরছে? ভূতে ধরছে, ভূতে ঠেলছে, তাই না? তাহলে এই যে ভূতে ঠেলা হইলেই মনে হবে তখন অজড় প্রসঙ্গ কাঠামো, যে কাঠামোতে ভূত আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। NIRF, আর এটা হচ্ছে IRF। তাহলে প্রসঙ্গ কাঠামো চিনতে পারছো? বলো পারছো কিনা? এবার দেখো কি বলছিলাম, এ যেভাবে দাঁড়ানো আছে, যেভাবে স্থির দাঁড়ানো আছে, স্থির দাঁড়ানো আছে, স্থির স্থিরই আছে, তাহলে এ স্থির স্থির ছিল, ত্বরণ শূন্য আর কি। তো ত্বরণ শূন্য বলেই তো IRF, ত্বরণ শূন্য বলে। কিন্তু দেখো এর এ মানে ট্রাক আর কি, ট্রাক। তো কি হচ্ছে, ভি কমতেছে, তাহলে ভি আস্তে 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 কমতেছে, ব্রেক দিচ্ছে, মন্দন হচ্ছে, তো মন্দন ত্বরণ, মন্দন হচ্ছে, তাহলে মন্দন হচ্ছে বিদায় এটা NIRF। তাহলে এখানে যে কথাগুলো লিখছিলাম দেখো, এই যে কথাগুলো লিখছিলাম কথা সত্যি কিনা। যে কাঠামোতে নিউটনের গতিসূত্র খাটে তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে, ত্বরণ থাকবে না, তাহলে স্থির থাকবে, নয়তো সমবেগে ধ্রুব বেগে গতিশীল থাকবে। আর যে কাঠামোতে নিউটনের সূত্র খাটানো যায় না, চায় না, যে কাঠামোতে মনে হয় ভূত আছে, যে কাঠামোতে ভূত আছে, দেখো যে কাঠামোতে ভূত আছে মনে হয়, সেটাই হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। তো ত্বরণ থাকবে, ঠিক আছে, ত্বরণ থাকবে। আসো, বুঝতে পারছি? তাহলে ভূত আছে মনে হইলেই সেটা অজড় প্রসঙ্গ কাঠামো। ওকে, গুড। এইবার আসো গ্যালিলিও রূপান্তর। গ্যালিলিও রূপান্তর হচ্ছে সনাতনী পদার্থবিদ্যার কথা। গ্যালিলিও রূপান্তর সনাতনী পদার্থবিদ্যার কথা। গ্যালিলিও রূপান্তর দেখো, গ্যালিলিও রূপান্তর সনাতনী পদার্থবিদ্যার কথা। মনে করো একটা ত্রিমাত্রিক রেফারেন্স ফ্রেম, এই ত্রিমাত্রিক রেফারেন্স ফ্রেম হচ্ছে এস, আর আরেকটা রেফারেন্স ফ্রেম আছে, তো সেই রেফারেন্স ফ্রেমটা হচ্ছে এস ড্যাশ। আর একটা ত্রিমাত্রিক রেফারেন্স ফ্রেম হচ্ছে এস ড্যাশ। এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটাকে আমরা বললাম এস ড্যাশ। এই কাঠামোর সাপেক্ষে এই রেফারেন্স ফ্রেমটা, এই প্রসঙ্গ কাঠামোটা ভি বেগে গতিশীল, ভি ধ্রুব বেগে গতিশীল। তাহলে এবার তুমি বলো এই দুইটা প্রসঙ্গ কাঠামো কেমন প্রসঙ্গ কাঠামো? বলো 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 বলো।
এই দুইটা প্রসঙ্গ কাঠামো কেমন? প্রসঙ্গ কাঠামো ধ্রুব ভি বেগে গতিশীল জড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। আইআরএফ জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এই কাঠামোর সাপেক্ষে এই কাঠামোটা ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল। এখন মনে করো কোন একটা বিন্দুর স্থানাঙ্ক, ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই কাঠামো থেকে একজন আর এই কাঠামো থেকে একজন পর্যবেক্ষণ করতেছে। তো দেখো যেহেতু এই কাঠামোটা এস ড্যাশ, এই কারণে আমরা এটাকে বলবো এক্স ড্যাশ, এটাকে ওয়াই ড্যাশ, জেড ড্যাশ। এই কাঠামো থেকে হবে এক্স, এটা ওয়াই, এটা জেড। এখন একে যদি বলি ভাই বলতো ওই বিন্দুর পি বিন্দুর স্থানাঙ্ক কত বল, একে বলতে বললাম ভাই বলতো ওই পি বিন্দুর স্থানাঙ্ক কত, তখন এ পি বিন্দুর স্থানাঙ্ক বলবে, এ পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক বলবে যে ভাই যে এত দূর এক্স অক্ষ, এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড আর কি, এক্স ওয়াই জেড। তার মানে এর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক এস কাঠামোর সাপেক্ষে এক্স ওয়াই জেড, এস কাঠামোর সাপেক্ষে, ঠিক আছে। একটা ত্রিমাত্রিক বিন্দু, কিন্তু ত্রিমাত্রিক বিন্দু। ধরো আকাশে চাঁদ উঠছে, চাঁদ, ঠিক আছে, দুই কাঠামো থেকে দুইজন দেখতেছে। তাহলে তুমি হিসাব করবা এখান থেকে যে ভাই চাঁদ উঠছে, চাঁদ না চিন্তা করে তুমি চিন্তা করো যে মনে করো যে মাঠের মাঠের মাঝে একটা বাঁশ পোতা হয়েছে, একটা খুঁটি পোতা হয়েছে, খুঁটির মাথায় একটা হেসাক লাইট জ্বালায় রাখা হয়েছে বা একটা বাল্ব জ্বালায় রাখা হয়েছে, ঠিক আছে। চাঁদ চিন্তা করিও না, চাঁদ অনেক দূরে চলে যাবে, চাঁদ আপাতত চিন্তা করিও না, চাঁদ সূর্য আমরা পরের দিন চিন্তা করবো। আপাতত চিন্তা করো একটা মানে বাতি জ্বালায় রাখা হয়েছে, একটা বাল্ব জ্বালায় রাখা হয়েছে মাঠের মাঝখানে। তাহলে বাল্বটার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, এই যে এখানে আর কি শূন্যে ভাসমান একটা বিন্দু। এবার একে আমি বললাম ভাই তুই বলতো, তুই বলতো ওই বিন্দুর স্থানাঙ্ক কত, ও বলছে এস ড্যাশ, এস ড্যাশ। তো ও তখন বলবে এস ড্যাশ, এস ড্যাশ সেটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। ও তো এই কাঠামো থেকে হিসাব করবে, দুইটা দুইটা কাঠামো। এবার আসো তো এদের এই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এবং জেড ড্যাশের মধ্যে সম্পর্কটা আমরা দেখি তো। আসো এই যখন ওই বিন্দুর এক্স স্থানাঙ্ক পরিমাপ করবে, দেখো ভালো করে দেখো, মূল বিন্দু থেকে এটা হচ্ছে 0 0 0 0 0 0, এখান থেকে এই যে এক্স অক্ষ বরাবর যাচ্ছে 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 এই পর্যন্ত, এই কাঠামো থেকে এই পর্যন্ত এক্স, তারপরে ওয়াই। তাহলে এইটুকু হচ্ছে এক্স, এই যে এখান থেকে এই পর্যন্ত এইটুকু, এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা অন্যভাবে দেখতে নেই, এখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে এক্স, যেহেতু এর কাঠামো থেকে, তাহলে এই দূরত্বটা এক্স, এই টোটাল দূরত্বটা এক্স। এইবার এর কাঠামো থেকে যদি হিসাব হয়, এর কাঠামো থেকে, তাহলে সেই হিসাবটা এখান থেকে এইটুকু, সেখান থেকে এইটুকু, দ্যাট ইজ এক্স ড্যাশ। এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ। ওকে, বোঝা গেছে। এইবার আসো ওয়াই, ওয়াই স্থানাঙ্ক। ভাই ওয়াই স্থানাঙ্ক দুইজন একই পরিমাপ করবে, ওয়াই স্থানাঙ্ক দেখো দুইজন একই পরিমাপ করবে। এই যে এইটুকু হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, এই যে এটা ওয়াই স্থানাঙ্ক, যে এ যখন পরিমাপ করবে এই যে এটা ওয়াই, আবার এ যখন পরিমাপ করবে এটা ওয়াই, ওয়াই স্থানাঙ্ক একই। তাহলে ওয়াই স্থানাঙ্ক দুইজনের জন্য একই হবে, এক্স স্থানাঙ্ক আলাদা। আবার জেড স্থানাঙ্ক এটাও একই হবে। এখন জেড আমি দেখাইতে পারতেছি না, এখানে 3D চিত্র তো, জেড স্থানাঙ্কটা আমি দেখাইতে পারতেছি না, বাট জেডটাও তো একই হবে নাকি, শুধু এক্স অক্ষ বরাবর চেঞ্জ। এর সাপেক্ষে এই কাঠামোটা ধ্রুব ভি বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল, ধ্রুব ভি বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল। চিন্তা করো, চিন্তা করো তুমি ঘরের মধ্যে, চিন্তা করো যে তুমি ঘরের মধ্যে এখানে আসো, তোমার ভাই এখানে আছে, ঠিক আছে, কাউকে ডেকে নিয়ে আসো যে ভাই আয়, তুমি এখানে আসো, তোমার ভাই এখানে আছে। এবারে ঘরের মধ্যে ধরো তোমরা কোন একটা বিন্দু, ধরো ঘরের কোন একটা বাল্ব, ধরো ঘরের এখানে একটা বাল্ব জ্বলতেছে, তোমরা এই বাল্বটাকে দেখবা। এবার দেখো তোমার থেকে বাল্বটা এক্স দূরে, তোমার ভাই থেকে এক্স ড্যাশ দূরে, এক্স ড্যাশ দূরে। এইবার বলো তো কার সাপেক্ষে বাল্বের উচ্চতাটা বেশি, বলো কার সাপেক্ষে বাল্বের উচ্চতাটা বেশি, বলো বাল্বের উচ্চতাটা কার সাপেক্ষে বেশি? সেম বাল্বের উচ্চতা, তুমি দেখতেছো বাল্বের উচ্চতা এইটুকু, তোমার ভাইও দেখতেছে বাল্বের উচ্চতা এইটুকু, তাহলে বাল্বের উচ্চতাটা সেম, ওয়াই অক্ষ বরাবর সেম, ঠিক আছে। শুধু সামনে পিছনে দাঁড়ানো আছো, সামনে পিছনে, তুমি পিছনে, সামনে ভাই আছে,
ঠিক আছে, তারও সামনে বাল্বটা জ্বলতেছে। এবার বাল্বটা ধরো এই দিক বরাবর, উচ্চতা তো সেম। এবার এই দিক বরাবর ডান হাত বরাবর বাল্বটা কত দূরে, ডান হাত বরাবর বাল্বটা কত দূরে, দেখো তোমার ডান হাত বরাবর যত দূরে বাল্বটা, তোমার ভাইয়েরও ডান হাত বরাবর ঠিক ততটুকু দূরে, মানে জেড অক্ষ একই। তাহলে জেড অক্ষ একই, জেড অক্ষ একই, উচ্চতা হাইট ওয়াই অক্ষ একই, শুধু তোমার থেকে বেশি দূরে বাল্বটা, তোমার ভাই থেকে কম দূরে। তাহলে শুধু আলাদা কি, শুধু আলাদা এক্স, শুধু আলাদা এক্স। এইবার দেখো একটা সময় ধরো তোমার ভাই তোমার এখানে দাঁড়ানো ছিল, এবার তোমার সাপেক্ষে তোমার ভাই যাচ্ছে ভি বেগ নিয়ে, ধরো টি সময় পর্যন্ত গেছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত গেছে ধরো টি সময়, তাহলে ভাই টি সময়ে ধ্রুব ভি বেগ নিয়ে গেল, তাহলে বলো তো এই অতিক্রান্ত দূরত্বটা কতটুকু, এই কাঠামো থেকে এই কাঠামোর এই যে দূরত্বটা, এটা কতটুকু, এস ইকুয়াল টু ভিটি, ভিটি। তাহলে এই দূরত্বটা হচ্ছে ভিটি দূরত্ব, বুঝতে পারছো, এই দূরত্বটা কি, ভিটি দূরত্ব। তুমি এই কাঠামো থেকে সময়টাকে, তোমার হাতে একটা ঘড়ি আছে, এই যে হাতে ঘড়ি, তোমার ঘড়িতে সময় ওঠে টি, তোমার ভাইয়ের হাতে একটা ঘড়ি আছে, ঘড়িতে সময় ওঠে টি ড্যাশ। বলো কার ঘড়িতে বেশি সময়, কার ঘড়িতে বেশি সময়, সেম সময়, তাই না? তাহলে ঘড়িতে সময় একই, তাহলে টি ড্যাশ এবং টি কিন্তু একই। তাহলে আমি এখন এই কাঠামো থেকে পরিমাপ করা এক্স ওয়াই জেড এবং ঘড়িতে সময় টি এর সাথে এই কাঠামো থেকে পরিমাপ করা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এবং টি ড্যাশের সম্পর্কটা চাই। সম্পর্ক ভাই খুবই সুন্দর সম্পর্ক। এক্স ইকুয়াল টু দেখো এক্স ইকুয়াল টু এই কাঠামো থেকে যা যা হিসাব করবে এক্স ওয়াই জেড এবং টি, এই কাঠামো থেকে যা হিসাব করা হবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এবং টি ড্যাশ। ঠিক আছে, তাহলে তুমি এবার দেখে বলো না, এক্স পুরোটা, এই এক্স সমান সমান এক্স ড্যাশ, এক্স সমান সমান এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ। কেন টি ড্যাশ লিখলাম, কারণ তুমি এই কাঠামো থেকে এই এক্স কে ওর কাঠামো থেকে পরিমাপ করা জিনিসের সাহায্যে প্রকাশ করতেছো, অর্থাৎ আমি চাচ্ছি এর কাঠামো থেকে পরিমাপ করা জিনিসগুলোর সাথে ওর কাঠামো থেকে পরিমাপগুলো জিনিসগুলোর মধ্যে রিলেশন, সম্পর্কটা চাইতেছি। তাহলে এক্স সমান সমান দেখো এক্স সমান সমান এক্স ড্যাশ প্লাস ভিটি অথবা ভিটি ড্যাশ, আমরা টি ড্যাশটা লিখলাম। এবার ওয়াই সমান সমান ওয়াই ড্যাশ, জেড সমান সমান জেড ড্যাশ, টি সমান সমান যেহেতু টি ড্যাশ। ভিটি কিভাবে হলো, আচ্ছা এই কাঠামো থেকে এই কাঠামো, এই কাঠামো থেকে এই কাঠামো ধ্রুব ভি বেগ নিয়ে যাচ্ছে, এই যে ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল, ধ্রুব ভি বেগ নিয়ে যাইতেছে। তাহলে এই কাঠামো থেকে পরিমাপ করা, এই কাঠামো থেকে ওই কাঠামো ধ্রুব ভি বেগ নিয়ে যাইতেছে, তাহলে এই কাঠামো থেকে ওই কাঠামো কতটুকু আগাই গেল টি সময়, তাহলে টি সময় এস ইকুয়াল টু ভিটি পরিমাণ আগাই গেল। তাহলে এখান থেকে ওর দূরত্ব, এই কাঠামোর দূরত্ব, যদি এখান থেকে সময় কাউন্ট করা শুরু করি, এখান থেকে সময় কাউন্ট করা শুরু করছি, এখান থেকে এই কাঠামোটা আগে এখানে ছিল না, তোমার ভাই আগে তোমার এখানেই ছিল, তুমি আর তোমার ভাই এখানে ছিল, তুমি তোমার ভাইরে টাটা বিদায় দিয়ে দিছো যে যা ভাই দৌড় দে সামনে যা। তো তোমার ভাই সামনে যাচ্ছে, তুমি ঘড়ি ধরা শুরু করছো, কত সময় সামনে গেছে, টি সময়। তোমার ভাই ঘড়িতে দেখছে টি ড্যাশ সময়, তো টি ড্যাশ আর টি তো সেম, তাহলে তোমার ভাই তোমার থেকে কতটুকু আগালো, ভিটি পরিমাণ আগালো, ভিটি। টি না সেম থাকে, টি এখন সেম, আপাতত সেম, এখনো সেম আছে, টি এখনো চেঞ্জ হয়নি, চেঞ্জ হবে সামনে। এখন আমরা গ্যালিলিও রূপান্তরে আছি, সনাতনী পদার্থবিদ্যা আছে, আধুনিক পদার্থবিদ্যায় ঢুকি নাই এখন। তাহলে এবার আমি যদি বলি এক্স ড্যাশ ইকুয়াল টু কত হবে, এক্স ড্যাশ সহজ তো, এক্স মাইনাস ভিটি, ওয়াই ড্যাশ ওয়াই, জেড ড্যাশ জেড, টি ড্যাশ টি। এই হচ্ছে গ্যালিলিও রূপান্তরের সূত্র। ঠিক আছে, এই হচ্ছে গ্যালিলিও রূপান্তরের সূত্র। একদম হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস ভিটি ড্যাশ কেমন হইলো, দেখো না রে ভাই, এ পরিমাপ করবে এই বিন্দুর দূরত্ব এক্স, এই যে এক্স, এই এক্স মানে তো দেখা যাচ্ছে এক্স ড্যাশ প্লাস ভিটি ড্যাশ বা ভিটি, বুঝতে পারছো, বা ভিটি ড্যাশ বা ভিটি। টি আর টি ড্যাশ তো একই, টি আর টি ড্যাশ তো একই, এই কারণে আমরা এখানে ভিটি ড্যাশ লিখলাম। দেখো সহজ হিসাব, ড্যাশের গুলার সাহায্যে এক্স ওয়াই জেড টি প্রকাশ, আর ড্যাশ ছাড়া এক্স ওয়াই জেড টি এদের সাহায্যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ টি ড্যাশ প্রকাশ। ঠিক আছে, এটা হচ্ছে গ্যালিলিও রূপান্তর, যেটা আমরা সনাতনী পদার্থবিদ্যায় করি। এ যাবৎকার আমরা এই গ্যালিলিও রূপান্তরের এই হিসাব নিকাশ গুলাই করে আসছি। তোমাকে এবার এই জিনিসগুলা দেখো, বইতে তো এইভাবে লেখা আছে, এইভাবে লেখা থাকলে মনে হয় যেন আরে কি না কি কঠিন। ঠিক আছে, এরকম মনে হয়, দেখো কঠিন কিছুই না, দেখো গ্যালিলিও রূপান্তর কঠিন কিছুই না। দেখো আমি তোমার বুঝাই, মনে করো সরল রৈখিক একটা রাস্তা,
মনে করো এটা একটা বাস, এটা একটা বাস। তো তুমি তোমার বন্ধুকে আগায় দিতে আসছো, ও বাসে করে সরল রৈখিক রাস্তায় চলে যাবে, তুমি তোমার বন্ধুকে আগায় দিতে আসছো। তো তুমি এবং তোমার বন্ধু এখানে দাঁড়ানো, এই যে তুমি এবং তোমার বন্ধু প্রথমে কিন্তু এখানে দাঁড়ানো, বাসটা আসছে ধ্রুব ভি বেগ নিয়ে, বাসটা আসছে, তোমার বন্ধু টুপ করে বাসের মধ্যে উঠে গেছে। ঠিক আছে, তোমার বন্ধু বাসের মধ্যে উঠে গেছে, তাহলে তুমি এবং বাস, তুমি এবং তোমার বন্ধু একই জায়গায় ছিল। তাহলে এই যে তোমার বন্ধুটা হচ্ছে, তোমার বন্ধু হচ্ছে এস ড্যাশ কাঠামো, এস ড্যাশ কাঠামো, আর তুমি হচ্ছে এস কাঠামো। এই যে তুমি হচ্ছে এস কাঠামো, এস কাঠামো। এবার তোমার বন্ধু চলে যাচ্ছে, তো তুমি বন্ধুকে গাড়িতে উঠাই দিয়ে ঘড়িতে সময় দেখা শুরু করছো। ঠিক আছে, তুমি ওকে গাড়িতে উঠাই দিয়েই ঘড়িতে সময় দেখা শুরু করছো যে কতক্ষণ হইল। ও গাড়িতে উঠছে, গাড়ি চলে যাচ্ছে, তুমি সময় দেখা শুরু করছো। তাহলে দেখো দুটো কাঠামো এক জায়গায় ছিল, তুমি তোমার বন্ধু একই জায়গায় ছিল। তোমার বন্ধু চলে যাচ্ছে, সামনে আগে যাচ্ছে, তো তুমিও ঘড়িতে দেখতেছো যে গাড়ি যাচ্ছে, 2 মিনিট হলো, 3 মিনিট হলো, 4 মিনিট হলো। তোমার বন্ধুও ঘড়িতে দেখতেছে, তোমার বন্ধুর হাতের ঘড়ি সময় বলে টি ড্যাশ, আর তোমার ঘড়ির সময় বলে টি, তোমার ঘড়ির সময় বলে টি, বুঝলা? তাহলে এখন আসো, এই যে এই গাড়িটা সামনে আগায় গেল, এই যে গাড়িটা সামনে, তোমার হাত কেটে নিয়ে যাচ্ছে, এই যে গাড়িটা সামনে আগায় গেল। কোন একটা মুহূর্তে ধরো গাড়িটা এখানে, কোন একটা মুহূর্তে গাড়িটা ধরো এখানে। এই তাহলে তুমি হচ্ছে লাল কাঠামো, মানে গোলাপি কাঠামো আর কি। এই তুমি হচ্ছে এস, তোমার বন্ধু হচ্ছে এস ড্যাশ। এইবার রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ঠিক আছে, মনে করো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, রাস্তার এই পাশে মাঠ, এই পাশে মাঠ। এবার মাঠের মধ্যে, ঠিক আছে, মাঠের মধ্যে কোথাও একটা জায়গায়, এটা একটা 3D ক্ষেত্র, ঠিক আছে, এরকম ধরো সমতল। এই সমতলে এবার মাঠের মধ্যে এই জায়গায় একটাই, মনে করো এখানে একটা গাছের মাথায় বা একটা খুঁটির মাথায় একটা বস্তু ঝুলানো হয়েছে। এবার এই বস্তুটাকে তুমিও দেখতেছো, তোমার বন্ধুও দেখতেছে। চিন্তা করো, কল্পনা করো, তুমিও দেখতেছো, তোমার বন্ধুও এই গাছের মাথায় ঝুলানো ওই বস্তুটাকে দেখতেছে। তাহলে এবার তুমি পরিমাপ করবা যে ওই বস্তুটার স্থানাঙ্ক। তাহলে ওই বস্তুটা কেমন, একটা 3D বস্তু। দেখো তুমি এখান থেকে ওই বস্তুটার স্থানাঙ্ক যদি হিসাব করো, তাহলে এক্স, এক্স, হ্যাঁ এক্স, তারপরে এইদিকে গেলা ওয়াই, ধরো এদিকে গেলা ওয়াই, তারপরে উপরের দিকে উঠে যাবা, উপরের দিকে উঠে যাবা জেড। অথবা অথবা এটা হতে পারে, ধরো এদিকে দেখো, ধরো এই যে এই গেলা এক্স, এক্স, ঠিক আছে, তারপরে এইদিকে গেলা জেড, দেন তারপরে উপরে উঠলা ওয়াই, ঠিক আছে, উপরে উঠলা ওয়াই। তাহলে তুমি ওই বিন্দুর স্থানাঙ্ক পরিমাপ করলা এস, দ্যাট ইজ এক্স, ওয়াই এবং জেড। এবার এ হিসাব করলে এই বাসের মধ্যে বসেও ওই মাঠের মাঝখানে খুঁটিতে ঝুলানো বস্তুটাকে দেখতেছে। তাহলে এ যেটা হিসাব করবে সেটা হচ্ছে এক্স, তারপরে ওয়াই এবং জেড। ঠিক আছে, আমি ওই জেডটা দেখাইতে পারতেছি না কারণ এটা হচ্ছে 3D তো। তাহলে এস ড্যাশ, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ এবং জেড ড্যাশ। ওকে, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর এর কাঠামো থেকে এই বিন্দুর যে দূরত্বটা এক্স অক্ষ বরাবর, এটা তো ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল। তাহলে এক্স অক্ষ বরাবর এই কাঠামো থেকে, এই কাঠামো থেকে এই বিন্দুর যে দূরত্বটা এক্স অক্ষ বরাবর, দ্যাট ইজ এক্স ড্যাশ। আর এর কাঠামো থেকে যে দূরত্বটা, দেখো এর কাঠামো থেকে যে দূরত্বটা এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে এর কাঠামোর জন্য এক্স, এর কাঠামোর জন্য এক্স। বলো বোঝা যাচ্ছে? এটা এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, এটা জেড ড্যাশ। এবার বলো তোমার এখান থেকে ওই গাড়িটা কত দূর গেছে? তুমি হাতে, তোমার হাতে ঘড়িতে সময় দেখছো, তুমি তুমি ঘড়িতে সময় দেখছো টি, তোমার বন্ধু ঘড়িতে সময় দেখছে, ওর হাতের ঘড়িতে সময় টি ড্যাশ, তাহলে টি ড্যাশ। তো বলা হচ্ছে এই যে টি এবং টি ড্যাশ সময়,
দুইটা সেম, টি এবং টি ড্যাশ এই সময় দুইটা সেম। গ্যালিলিও রূপান্তর, সময় ধ্রুবক। গ্যালিলিও বলতেছে এও যা সময় পরিমাপ করবে এও তাই সময় পরিমাপ, এটা গ্যালিলিওর কথা আর কি। হ্যাঁ, তাহলে কত দূর আগাইলো, এই কাঠামো থেকে এই কাঠামোটা কতটুকু আগাইলো, এতটুকু আগাইলো। এস ইকুয়াল টু ভিটি, তাহলে ভিটি বা ভিটি ড্যাশ যেটাই বলো না কেন এতটুকু আগাইলো। তো এইবার দেখো ওই যে রূপান্তরের যে সূত্রগুলো আমরা লিখছিলাম, যে এই x সমান সমান x ড্যাশ প্লাস প্লাস ভিটি ড্যাশ, দেখো আর y সমান সমান y ড্যাশ থাকবে, এর সাপেক্ষে যা উচ্চতা ওই খুঁটির এর সাপেক্ষে তো তাই উচ্চতা। তাহলে y সমান সহজ কথা, যে বরাবর যাবে সেই বরাবর স্থানাঙ্কের চেঞ্জ হবে। যেহেতু এই ভি বেগটা কোন অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, এই কারণে x অক্ষ বরাবরই গতির চেঞ্জ হচ্ছে, y অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে না। তারপরে z ইকুয়াল টু জেড ড্যাশ, সময় t ইকুয়াল টু টি ড্যাশ, আর এখানে x ড্যাশ সমান সমান টোটালটা x মাইনাস এইটা বাদ যাবে, তাহলে x মাইনাস ভিটি, y ড্যাশ মানে y, z ড্যাশ মানে z এবং t ড্যাশ মানে t। বুঝতে পারলা? t ড্যাশ মানে t। ওকে, তুমি এবারে আমাকে একটু বলো তো, ধরো তুমি যে এই যে দাঁড়ানো আছো এখানে, তুমি এখানে দাঁড়ানো আছো, ঠিক আছে, আর তোমার বন্ধু এই যে বাসে করে ভি বেগ নিয়ে যাচ্ছে, বাসে করে ভি বেগ নিয়ে যাচ্ছে, বাসের বেগটা ভি ধ্রুব বেগ। এইবার মনে করো তোমার বন্ধু বাস থেকে মুখ বাড়ায় একটা বল যেদিকে যাচ্ছে ওই দিক বরাবর ছুড়ে দিল, ওই দিক বরাবর বলটাকে ছুড়ে দিল, তোমার বন্ধু ওই দিক বরাবর বলটাকে ছুড়ে দিল, কত বেগে ছুড়ে দিল জানো? ধরো ইউ ড্যাশ বেগে ছুড়ে দিল, কারণ এই কাঠামো থেকে যা কিছু পরিমাপ করবে সবই তো ড্যাশ, ইউ ড্যাশ বেগে ছুড়ে দিল। আমার প্রশ্ন হচ্ছে তুমি তো ওই বলের বেগটা পরিমাপ করতে চাও, তুমি ওই বলের বেগ কত পরিমাপ করবা, ইউ কত পরিমাপ করবা বলো, তুমি ওই বলের বেগটা কত পরিমাপ করবা? আচ্ছা দেখো তো, আমরা একটু ওই থিওরি অফ রিলেটিভিটির অধ্যায় থেকে বের হই, মানে বেশি চাপ নিও না, এখান থেকে বের হই একটু ওই ভেক্টর অধ্যায়ের কথা চিন্তা করো তো। মনে করো একটা গাড়ি যাইতেছে 40 মিটার পার সেকেন্ড দিকে। এবার এই গাড়ির উপর থেকে, গাড়ির ছাদে বসে থেকে কেউ একজন একটা বলকে এদিকে আবার ছুড়ে দিছে 10 মিটার পার সেকেন্ড বেগে। এ দাবি করতেছে ছুড়ে দিছে 10 মিটার পার সেকেন্ড বেগে, এর দাবি যে বলের বেগ 10 মিটার পার সেকেন্ড। এবার তুমি এখানে দাঁড়ানো, আমার প্রশ্ন, তুমি ওই বলের বেগটা কত পরিমাপ করবা? ঠিক আছে, তুমি বলের বেগটা কত পরিমাপ করবা বলো, তুমি ওই বলের বেগটা কত পরিমাপ? 50 মিটার পার সেকেন্ড। ইয়েস, কারণ দেখো প্রথমে মনে করো এ বল ধরেই নেই, মানে বল ছড়েই নেই, বলটা হাতে নিয়ে বসে আছে, তাহলে গাড়ি যাচ্ছে 40 মিটার পার সেকেন্ড থেকে, ও ছাদে বসে আছে, তাহলে ওরও বেগ কত? 40 মিটার পার সেকেন্ড। হাতে ধরে রাখা বলের বেগও কত? 40 মিটার পার সেকেন্ড। এবার বলটাকে ধরে এ দাবি করতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিলাম, তাহলে এর দাবি অনুযায়ী ওই বলের বেগ কত? অলরেডি তো বলের বেগ আগে 40 ছিলই, আরো এ 10 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিল। তুমি যে বেগটা পরিমাপ করবে ওই বলের বেগটা, তুমি যে বেগটা এইটা হচ্ছে ইউ ড্যাশ, এ দাবি করছে ইউ ড্যাশ, আর এটা হচ্ছে ভি, তাহলে তুমি যে বেগটা পরিমাপ করবা ইউ কত, এটা তাহলে ইউ সমান সমান, দেখো এই যে ইউ ড্যাশ প্লাস ভি, অর্থাৎ ইউ ড্যাশ মানে 10 আর ভি মানে 40, তাহলে তুমি কত পরিমাপ করবা? 50 মিটার পার সেকেন্ড। এটা তুমি বললে না? দেখো এটা বললো না? তাহলে এই যে এই ক্ষেত্রে অনুযায়ী, এই যে এখানে যদি তুমি যদি ইউ পরিমাপ করো, তাহলে ইউ কত পরিমাপ করবা? ইউ ড্যাশ প্লাস ভি পরিমাপ করবে না? দেখো এটা তুমি বলতেছো, এই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে, গ্যালিলিও বলছে এটা, এখানে গ্যালিলিও এটা বলছে। দেখো এটা হচ্ছে আমাদের এস ড্যাশ কাঠামো, দেখো কেমনে গ্যালিলিও বলছে, এটা হচ্ছে আমাদের এস ড্যাশ কাঠামো, এটা এস কাঠামো, এই কাঠামো থেকে যা কিছু পরিমাপ করা হবে এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জেড ড্যাশ, টি ড্যাশ, ইউ ড্যাশ, এই কাঠামো থেকে যা পরিমাপ করা হবে এক্স, ওয়াই, জেড, টি। তো আমি চাইতেছি এর এক্স অক্ষ বরাবর এই যে ইউ ড্যাশ, এই বলটাকে ছুড়ে দিছে কোন অক্ষের দিকে? এই বলটাকে ছুড়ে দিছে কোন অক্ষের দিকে বলো তো দেখি, বলো কোন অক্ষের দিকে ছুড়ে দিছে? এক্স অক্ষের দিকে। আচ্ছা, তাহলে এক্স অক্ষ বরাবর বেগ, এই ইউ ড্যাশ হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ, দ্যাট মিন্স এই ইউ ড্যাশ মানে কিন্তু ডি এক্স ড্যাশ বাই ডি টি ড্যাশ। বলো বুঝলা কিনা? এক্স অক্ষের পরিবর্তনের হার, এর সাপেক্ষে এক্স অক্ষের পরিবর্তন। তো এক্স অক্ষ কত পরিমাপ করে? এক্স ড্যাশ। সময় কত পরিমাপ করে? টি ড্যাশ। তোকে আমি বললাম এই ভাই তুমি যে ইউ মানে এক্স অক্ষ বরাবর বেগ পরিমাপ করো সেটা কত, কেমনে হিসাব করো? ও বলে ভাই আমি এক্স ড্যাশ কে টি ড্যাশের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। আমি বললাম হ্যাঁ তাই তো, তাহলে ইউ ড্যাশ মানে ডি এক্স ড্যাশ ডিটি ড্যাশ।
এবারে কে বললাম তুমি এক্স অক্ষ বরাবর কি হিসাব করো, বলে ভাই আমি এক্স হিসাব করি। সময়কে কি হিসাব করো, টি হিসাব করো। তাহলে এক্স অক্ষ বরাবর বেগকে তুমি কি হিসাব করবা? তো তখন ও বলবে যে ভাই আমি ইউ হিসাব করি, ডিএক্স ডিটি এটা হিসাব করি। এবার আমরা দেখো গ্যালিলিও রূপান্তর থেকে সূত্র পাইছি x = x ড্যাশ প্লাস vt ড্যাশ। তাহলে গ্যালিলিও রূপান্তর থেকে সূত্র লিখলাম x = x ড্যাশ প্লাস vt ড্যাশ। এবার আমি বললাম সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে d dt x, ঠিক আছে, d t ড্যাশ, t আর t ড্যাশ একই, t আর t ড্যাশ একই, তাহলে এই পাশে t ড্যাশের সাপেক্ষে করলাম x ড্যাশ d t ড্যাশ। এবার সবাই একটু বোর্ডে তাকাও, দেখো দেখো তো এই উপরের জিনিসটা আসে কিনা। dx dt dx dt dx dt dx dt মানে u, dx dt মানে u, তাহলে অতএব u এটা। এবার সেইটা, তাহলে dx ড্যাশ dt ড্যাশ dx ড্যাশ dt ড্যাশ, তো dx ড্যাশ dt ড্যাশ মানে u ড্যাশ u ড্যাশ। এবার আসো vt ড্যাশ, v ধ্রুবক বাইরে গেল, v ধ্রুব বেগ, জড় প্রসঙ্গ কাঠামো, অজড় হলে হবে না, ধ্রুব বেগ, v গেল বাইরে, v বাইরে গেল, ঠিক আছে, ভিটা বাইরে চলে আসলো। তাহলে ভিটা যদি বাইরে চলে আসে তাহলে dt ড্যাশ dt ড্যাশ, তো টি ড্যাশকে টি ড্যাশের সাপেক্ষে করলে কত 1, তাহলে অতএব ইউ প্লাস ইউ ড্যাশ, ইউ ইকুয়াল টু ইউ ড্যাশ প্লাস ভি। বুঝতে পারছো? ইউ ইকুয়াল টু ইউ ড্যাশ প্লাস ভি, বুঝতে পারছো? ক্লিয়ার? তো সেই সূত্রটাই এটা, এবং সেই সূত্রটাই আমরা এখানে খাটাইছি। এটাই আমরা খাটাইতাম না, এটাই আগে আমরা করছি না, আমরা বেগের হিসাব নিকাশ, আপেক্ষিক বেগের হিসাব নিকাশ এভাবে করছি না। এটাই সনাতনী পদার্থবিদ্যা, এটাই গ্যালিলিও পদার্থবিদ্যা, এটাই গ্যালিলিও রূপান্তরের সূত্র। বুঝতে পারছো? এইবার আসো, আপেক্ষিকতার দুইটা স্বীকার্য আছে, থিওরি অফ রিলেটিভিটির দুইটা মৌলিক স্বীকার্য আছে, আমরা পরের দিন লিখবো আগে স্বীকার্যগুলা। তা আমি তোমাকে আজকে একটা প্রশ্নের, মনে করো প্রশ্নের উত্তরণ ঘটায় আজকের ক্লাসটা এখানে শেষ করব। তুমি এই প্রশ্নের উত্তরটা খুঁজবা যে ভাই তো মাথা নষ্ট করে দিল, কি হইলো ব্যাপারটা। থিওরি অফ রিলেটিভিটির 2 নম্বর স্বীকার্য, দুইটা মৌলিক স্বীকার্য আছে, তার মধ্যে 2 নম্বর স্বীকার্য আজকে প্রথমেই কিন্তু অনেকক্ষণ বকবক করছে এটা নিয়ে। সেটা হচ্ছে যে পর্যবেক্ষকই যে কাঠামো থেকে হিসাব করুক না কেন, আলোর বেগকে সবাই সি হিসাব করবে, আলোর বেগের কোনো আপেক্ষিকতা চলবে না। আলোর বেগের সাথে সি প্লাস সামথিং, সি প্লাস সামথিং সি হবে, ঠিক আছে, সি প্লাস সামথিং এটা মানে সম্ভব না, সি সি হবে, সি এর বেশি হবে না। তাহলে যে কাঠামো থেকে যে পর্যবেক্ষক হিসাব করুক না কেন, আলোর বেগকে সি হিসাব করবে, দ্যাট মিনস সি প্লাস সি হইলেও সি হবে। কেমন কথা বলেন ভাই, সি আর সি তো টু সি, ওই যে সি আর সি টু সি হবে না, তুমি কখনো আলোর বেগের বেশি পরিমাপ করতে পারবে না। থিওরি অফ রিলেটিভিটির 2 নম্বর স্বীকার্যের কথা এইটা যে আলোর বেগই ধ্রুব, যে দুনিয়াতে ধ্রুব কি, সময় ধ্রুব না, দৈর্ঘ্য ধ্রুব না, ভরও ধ্রুব না, ধ্রুব কে, পৃথিবীকে দুনিয়াতে কি ধ্রুব সত্যি বলে কিছু নাই? তাহলে ধ্রুব সত্যি একমাত্র আলোর বেগ, ঠিক আছে, ধ্রুব সত্যি একমাত্র আলোর বেগ হচ্ছে ধ্রুব। তাহলে সি প্লাস, কেউ যদি, তুমি যদি কোথাও লেখা দেখো সি প্লাস মনে করো 80, তাহলে মনে করো তাড়াতাড়ি মুছে ফেলবা, তাড়াতাড়ি এটা মুছে ফেলবা যে সি প্লাস 80 হয় না, সি, সি প্লাস 80 মানে সি, এটা হয় না। তাহলে সি এর সাথে কিছু যোগ করা যাবে না, সি এর সাথে যোগ করে বাড়ানো যাবে না। তাহলে এবার আসো, এবার ঘটনাটা ভালো করে বুঝবা। মনে করো তুমি এখানে দাঁড়ানো আছো, এইবার এটা হচ্ছে একটা বাস, এই বাসটা ধরো 100 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তোমার সাপেক্ষে ধ্রুব ভি 100 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ওই যে তোমার বন্ধু বাসে করে যাচ্ছিল না, ও কি করছে, বাসের ছাদে উঠে একটা টর্চ লাইট, এরকম একটা টর্চ লাইট নিছে, ঠিক আছে, বাসের ছাদে উঠে একটা টর্চ লাইট নিছে, টর্চ লাইট থেকে আলো ছুড়ে দিছে, টর্চ লাইট থেকে আলো ছুড়ে দিছে, আলো মানে কি, ফোটন, আলো মানে ফোটন ছুড়ে দিছে আর কি। আলো, আলোর বেগ কত বলো, ফোটন ছুড়ে দিছে, আলোর বেগ কত, বলো 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 কত? আলোর বেগটা কত, এই যে ফোটন চলে গেছে কত বেগে, আলোর বেগ সি, 3 × 10⁸ সি, ঠিক আছে, 3 × 10⁸ এই বেগে ছুড়ে দিছে, আলোর বেগ কত, আলোর বেগ হচ্ছে সি। এ দাবি করছে, এর দাবি যে আলোর বেগকে সি ছুড়ে দিছো, তো ভাই সি মানে এটা ইউ ড্যাশ, ইউ ড্যাশ। এবার এরা আমি বললাম ভাই তুমি তাহলে ওই টর্চ লাইট থেকে আলোকে কত বেগে যাইতে দেখবা,
ঠিক আছে, আলোকে কত বেগে যাইতে দেবা। অথবা চিন্তা করো একটা বল, পারবে কি পারবে না আমরা জানি না, তো ধরো একটা বল, এই বলটাকে আগে 10 মিটার পার সেকেন্ড বেগে ছুটছিল না, বলটাকে আলোর বেগে ছুড়ে দিচ্ছে, আলোর বেগে। তাহলে এবার একে আমি জিজ্ঞেস করলাম তুমি আলোর বেগ বা বলের বেগ যেটাকে সি বেগে ছুড়ে দিছে কত পরিমাপ করবা, ইউ কত পরিমাপ করবা। তো তখন বললো ভাই আমি ইউ পরিমাপ করব গ্যালিলিও রূপান্তরের সূত্র অনুযায়ী। গ্যালিলিও রূপান্তরের সূত্রানুযায়ী বা সনাতনী পদার্থবিদ্যার সূত্র অনুযায়ী, সনাতনী পদার্থবিদ্যার সূত্রানুযায়ী এই যে বেগটা পরিমাপ করবে ইউ, সেটা হচ্ছে ইউ ড্যাশ প্লাস ভি, মান বসাও। অতএব ইউ ড্যাশের মান সি প্লাস ভি 100। এই কেমন কথা, সি প্লাস 100, আলোর বেগের বেশি বেগ আবিষ্কার করে ফেলছো তুমি, তোমাকে এখন নোবেল প্রাইজ দেওয়া হবে। চলে আসো, তুমি আলোর বেগের বেশি বেগ আবিষ্কার করে ফেলছো, সি প্লাস 100, তোমাকে এখন নোবেল প্রাইজ দেওয়া হবে, চলে আসো। তাহলে কি ঘটনা ঘটলো, যে সি প্লাস 100 হয়ে গেল, সি প্লাস 100 কখনো সম্ভব হবে না। তাহলে এটা সম্ভব হবে না, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, আলোর বেগের বেশি হবে না। কারণ আমরা তাড়িৎচুম্বক তরঙ্গে ওখানে দেখছি আলোর বেগ এটা একটা নির্দিষ্ট মাধ্যমে ধ্রুবক। কারণ আমরা জানি সি ইকুয়াল টু রুট ওভার মিউ এপসাইলন, এটা আমরা জানি ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তরঙ্গের সূত্র অনুযায়ী। তাহলে সি ধ্রুবক, এটাই একমাত্র ধ্রুবক। তাহলে যে কাঠামো থেকে যে পর্যবেক্ষক হিসাব করুক, সি সি হিসাব করবে। এ আলোর বেগ, এ ফোটনের বেগ হিসাব করতেছে সি প্লাস 100, এটা সম্ভব না। এ ফোটনের বেগ সি প্লাস 100 হিসাব করতে পারবে না, এটা ভুল। তাহলে গ্যালিলিও রূপান্তর দিয়ে এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। গ্যালিলিও রূপান্তর এখানে এসে হোঁচট খায়। তাহলে গ্যালিলিও রূপান্তর সঠিক নয়, গ্যালিলিও রূপান্তর সঠিক নয়। কারণ এই যে আপেক্ষিকতার যে স্বীকার্য, মৌলিক যে স্বীকার্য, 2 নম্বর যে স্বীকার্যটা, ঠিক আছে, লিখবো এটা আমরা পরের দিন। তো 2 নম্বর যে স্বীকার্য, যে আলোর বেগ যে কাঠামো থেকে যে পর্যবেক্ষক হিসাব করবে না কেন, ভাই আলোর বেগকে সি, সবাই সি হিসাব করবে, এর বেশি হবে না। সি প্লাস সি হইলেও সি প্লাস সি, ধরো দুটো ফোটন, একটা ফোটন এদিকে যাচ্ছে সি বেগে, আর একটা ফোটন এদিকে আসতেছে সি বেগে। এই ফোটনের সাপেক্ষে এই ফোটনের বেগ কত? নরমালি আমরা কি করি, তুমি যদি গ্যালিলিও রূপান্তর দিয়ে বা সনাতনী পদার্থবিদ্যা দিয়ে চিন্তা করো, নরমাল আপেক্ষিকতার ভেক্টর অধ্যায় সূত্র দিয়ে চিন্তা করো, 10 মিটার পার সেকেন্ড বেগে আমি যাচ্ছি, ওই দিক থেকে কেউ 10 মিটার পার সেকেন্ড বেগে আসলো, আমার সাপেক্ষে ওর বেগ 20 মিটার পার সেকেন্ড, 10 যোগ 10, তাহলে এর সাপেক্ষে এর বেগ আপেক্ষিক বেগ, ঠিক আছে। এই যে প্রথম ফোটন, এটা দ্বিতীয় ফোটন, তাহলে প্রথম ফোটন সাপেক্ষে ফোটনের সাপেক্ষে দ্বিতীয় ফোটনের বেগ সি প্লাস সি, 2c সম্ভব নয়, হতে পারে না, হতে পারে না। 2c প্লাস সি 2c হবে না, সি এর বেশি হবে না, ঠিক আছে। যখনই লেখা থাকবে আলোর বেগের বেশি, হতে পারে না, এটা সম্ভব না। ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তরঙ্গ অনুযায়ী সি কনস্ট্যান্ট, সি ধ্রুবক। তাহলে এই হিসাব চলতেছে না। সনাতনী পদার্থবিদ্যার এবার হিসাব পানি মে গায়া ছাপাক, ঠিক আছে। সনাতনী পদার্থবিদ্যার এই সূত্র এবার পানি মে গায়া ছাপাক হবে না, ঠিক আছে। তাহলে নতুন করে গ্যালিলিও রূপান্তর ফেলে দিয়ে নতুন করে রূপান্তরের সূত্র বানাইতে হবে, ঠিক আছে। নতুন করে আমাদের সূত্র বানাইতে হবে, নতুন করে আমাদের গ্যালিলিও রূপান্তরের সূত্র ফেলে দিয়ে নতুন করে নতুন সূত্র বানাইতে হবে, যে সূত্র অনুযায়ী আমি যে কাঠামো থেকে হিসাব করি না কেন আলোর বেগকে আমরা সি হিসাব করতে পারবো। আমাদের কখনো এই সব অপ্রস্তুত অবস্থার সম্মুখীন হইতে হবে না। সি প্লাস 100, সি প্লাস সি 2c, এই জিনিস যেন আমাদের সামনে আর না আসে। কি কথা কি বুঝছো? তো এই জিনিসটা নতুন করে সংশোধন করছে বিজ্ঞানী লরেঞ্জ। কে? লরেঞ্জ গ্যালিলিও রূপান্তরের মানে গ্যালিলিও রূপান্তরকে ভুল প্রমাণ করে এটা ফেলে দিয়ে নতুন করে গ্যালিলিও রূপান্তর বাদ দিয়ে নতুন করে লরেঞ্জ রূপান্তর, বিজ্ঞানী লরেঞ্জ
সে নতুন সূত্র নিয়ে আসছে। এবং লরেন্জের কথা হচ্ছে আলোর বেগ ধ্রুবক। তাহলে আলোর বেগ ধ্রুবক রাখতে গেলে সময়কে চেঞ্জ হতে হবে। অর্থাৎ ওই যে দুই বন্ধু দুই ঘড়িতে সময় দেখছে না, এর ঘড়ির সময় আর এর ঘড়ির সময়, ওই যে এই দুই ঘড়ির সময় একই হবে না, সময় আর ধ্রুবক থাকবে না, দুইজনের পরিমাপ করা দৈর্ঘ্য সেম আর থাকবে না, ভর সেম থাকবে না। বুঝতে পারছো? ক্লিয়ার? তো এই জিনিসটা তাহলে তোমাদের কাজ হবে, তুমি আজকে গিয়ে ভাবনা চিন্তা করবা, গ্যালিলিও রূপান্তর নিয়ে একটু ভাবনা চিন্তা করবা। ভাবনা চিন্তা করার পরে চিন্তা করে দেখবা, হ্যাঁ তাই তো, গ্যালিলিও ব্যাটা তো ভুল, গ্যালিলিও রূপান্তর তো সঠিক নয়, তাহলে তো এটাকে সঠিক ঠিক করতে হবে। দায়িত্ব নিবা, দায়িত্ব নিয়ে এবার তুমি কি করবা, তুমি নিজের চিন্তা করবা, তুমি হচ্ছে লরেঞ্জ, লরেঞ্জের ভূত তোমার ঘাড়ে ভর করছে, চিন্তা করবা যে লরেঞ্জ কি করছে, আমিও সেই কাজটা করব। ঠিক আছে? তো এটা চিন্তা ভাবনা করার পরে তারপরে একটু বইটই দেখবা, তারপরে বইটই পড়ে তাও কিছু বুঝবা না কিন্তু তারপরে পড়বা আর কি। ঠিক আছে? ওকে, তাহলে টাটা, আজকের ক্লাস এই পর্যন্ত, অনেকক্ষণ পড়াইলাম। তাহলে নেক্সট দিন আমরা দেখব কোন রূপান্তরের সাহায্যে আমরা আলোর বেগকে ধ্রুব রাখতে পারি। ওকে, তাহলে এই পর্যন্ত আজকের ক্লাস, টাটা। ম্যাক্সওয়েলের ইকুয়েশন কি মডার্ন ফিজিক্স পার্টের? হ্যাঁ অবশ্যই, ম্যাক্সওয়েল ইকুয়েশন হচ্ছে মডার্ন ফিজিক্সের। ঠিক আছে, ম্যাক্সওয়েল ইকুয়েশনের উপরেই তো ভিত্তি করে ধরো যে মানে থিওরি অফ রিলেটিভিটির